তাহলে আশা করি আপনারা এর আগের ক্লাসটা দেখেছেন এবং জিনিসগুলো মুখস্থ করে আসছেন। বার্ব লিস্টটা মুখস্থ করেছেন, ফার্সনগুলো ভালোভাবে দেখেছেন এবং সাবজেক্ট কাকে বলে এটা শিখেছেন। এর আগের আলোচনাগুলো অর্থাৎ ফার্স্ট অফ স্পিচ কীভাবে কাজ করে এগুলো একটু দেখেছেন। এগুলো পরবর্তী যেহেতু ফার্স্ট অফ স্পিচ সম্পর্কে আমরা পরবর্তীও জানবো, তার সমস্যা নেই। কিন্তু বার্ব লিস্টটা অবশ্যই মুখস্থ করে আসছেন। আমি আশা রাখি আপনাদের ফার্সন লিস্টটা আপনারা ভালোভাবে দেখেছেন। তো হচ্ছে যে আমরা পরবর্তী ইয়েগুলো দেখব। আর যারা হচ্ছে যে ইনশাআল্লাহ, আমি আবার বলি ইনশাআল্লাহ আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা এখানে যে ক্লাসগুলো অর্থাৎ 5, 6, 7টা ক্লাস হবে, এগুলো দেখার পরে আপনাদের ইংলিশ অনেক একবারে সহজ হয়ে যাবে। আপনি ইংলিশ কথা বলতে পারবেন, ইংলিশ আপনি ফ্রি হ্যান্ডিং রাইটিং লিখতেও পারবেন। তারপরে যে আপনি কিনা অর্থাৎ একটা প্যাসেজ থেকে পড়ে আপনি এই যে লম্বা লাইনের অর্থ করতে পারবেন। খুব মজার বিষয় না, আপনি খুব সহজে পারবেন। আর আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতেছি, কারণ হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন হচ্ছে যে পরীক্ষাও চলে। পরীক্ষার ভিতরে আপনাদের জন্য অর্থাৎ আমরা যে আমাদের বন্ধুরা যারা আছে ওরাও চেষ্টা করতেছে অর্থাৎ সহযোগিতা করতেছে কীভাবে অর্থাৎ আপনাদের জন্য কিছু করা যায়। তার পরিপ্রেক্ষিতে হচ্ছে যে আমরা যে আমাদের পরীক্ষার আগেও আমরা আপনাদের জন্য একটু অর্থাৎ সময় দিচ্ছি। তো এটা হচ্ছে মূল বিষয়। আর আপনারা হচ্ছে যে ইংলিশ হাজার হাজার টাকা দিয়ে আপনারা ইংলিশ শিখতে পারেন নাই, বা আপনারা বলবেন যে লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন ইংলিশ শিখতে পারেন নাই, ওরা হচ্ছে যে আসলে বোকা। ইংলিশ শিখা অনেকটা সহজ। আর আমরা হচ্ছে যে ভালো টিচারেরও অভাব আছে আমাদের দেশে, আমরা জানি ভালো টিচারের অভাব আছে। তো হচ্ছে যে এখান থেকে দেখার পরে আপনারা অবশ্যই বুঝবেন, অবশ্যই বুঝতে পারবেন। তো হচ্ছে যে যারা হচ্ছে যে গাধারা সবসময় বলে যে আমি বুঝি না, আমি কিছু পারি না, গাধারা আসলে তো চেষ্টা করে না। যারা গাধারা আছে তারা তো চেষ্টা করবে না, তারা হচ্ছে যে একটু একটু দেখে বলতে যায় এটা আমার দ্বারা হবে না। গাধারা টাইম দিবে না, সময় দিবে না, পরিশ্রম করবে না, তাহলে এরা তো শিখতে পারবে না। যারা এখান থেকে অর্থাৎ যারা চালাক, এরা এখান থেকে না বুঝলেও সামনের দিকে সারা দেখবে, তারা যতক্ষণ পর্যন্ত বুঝবে না ততক্ষণ পর্যন্ত হাল ছেড়ে দিবে না। তারা হচ্ছে আসলে মেধাবী, তারাই আসলে মেধাবী। আর যেগুলো মেধাবী আছে যে বাবা মা না অর্থাৎ আপনার 3-4টা গৃহ টিচার রাখতেছে, তারপর ঠেলে ঠেলে পড়াচ্ছে, এরা হচ্ছে ওইরকম স্টুডেন্ট। ওদেরকে যখন আপনি একটা সেতু যে একটা যদি একটা খাল থাকে, খালের উপরে যদি একটা সেতু থাকে, ওইখানে যখন আপনি মাছ বরাবর নেওয়ার মতো অর্থাৎ বাবা মা যখন তাকে মাছ বরাবর নেওয়ার পরে ছেড়ে দিবে, তখন এরা এমনি পানিতে পড়ে ডুবে মারা যাবে। ওদের অবস্থা হচ্ছে ওই রকম। তো আপনারা আশা করি আমি ওই ধরনের স্টুডেন্ট চাইও না। আমার স্টুডেন্ট আমি জানি যে আপনারা অনেক পরিশ্রমী, আপনারা লাস্ট পর্যন্ত হাল ছেড়ে দিবেন না, লাস্ট পর্যন্ত আপনারা এখানে দেখবেন। হ্যাঁ, তারাই হচ্ছে আসল প্রকৃতি মেধাবী, এবং যারা চেষ্টা করে তারাই মেধাবী, যারা চেষ্টা করে তারা মেধাবী। আসলে হচ্ছে জিরো থেকে আপনি কিছু জানেন না, আপনি মেধাবী কিন্তু আপনি যদি চেষ্টা করেন। তো আমি যে কথা বাড়াতে চাই না, আমি আজকে আপনাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসটা দিব। কারণ এখান থেকে আমরা বাংলা অর্থাৎ আমরা কেন বাংলা শিখবো এবং ইংলিশে শিখবো, কারণ আপনি বাঙালি, আপনার অবশ্যই বাংলা চিন্তা করতে হয়, বাংলা চিন্তা করে আপনাকে লিখতে হয়। আমি যদি বাংলা তো লিখতে বলি যে আপনি এই সম্পর্কে একটা টপিক দিয়ে এই সম্পর্কে লেখেন, আপনি লিখতে পারবেন না, বাংলা তো লিখতে পারবেন না। আপনাকে চিন্তা করতে হয়, বাংলাতে চিন্তা করতে হয়, একটু পড়তে হয়। ঠিক তেমনি আমরা বাংলাতে চিন্তা না করা ছাড়া আমরা কিছু লিখতে পারি না। এই কারণে হচ্ছে যে আমরা আগে বাংলাতে অর্থাৎ আমরা যে টেন্সটা শিখতেছি বাংলা ইংলিশে দুটোই শিখবো, তাহলে আমাদের জন্য এটা খুবই সহজ হয়ে যাবে। তো আমি এখানে টেন্স আর প্যাসিভের মধ্যে পার্থক্যটা দিয়েছি, টেন্স এবং প্যাসিভ। এখানে খেয়াল করেন, টেন্স এগুলো আমরা পরবর্তী বিস্তারিত অনেক এখানে না বুঝলে কোনো সমস্যা নাই। এগুলো নিয়ে বেশিরভাগ আপনার টেন্স আর প্যাসিভ নিয়ে কথা লেখা আছে, তাই আপনি অবশ্যই বুঝবেন, ইনশাল্লাহ আপনার সামনে অবশ্যই বুঝবেন। আপনার না বুঝলে হতাশ না, দেখতে থাকেন, ইনশাল্লাহ সামনে বুঝতে পারবেন। ধর টেন্স হচ্ছে সাবজেক্ট নিজে কাজ করে, টেন্স আর প্যাসিভের মধ্যে যে পার্থক্য, 1 মিনিট আপনি পার্থক্যটা বলবো, অনেক হয়তো এটা জানেন না। টেন্স আর প্যাসিভের পার্থক্য কি, কখন আপনি টেন্সের রুল ব্যবহার করবেন, প্যাসিভের রুল ব্যবহার করবেন। টেন্সের যে 12টা রুল আছে, প্যাসিভেরও সেম 12টা রুল আছে। তাই কখন আপনার আমাদের ইংলিশের যে আমরা ওয়ার্ডগুলো দেখি বা সেন্টেন্সগুলো দেখি, এগুলো হয়তো টেন্সে লেখা থাকে বা প্যাসিভে লেখা থাকে, এছাড়া আর কোনো সেন্টেন্স নাই। এর ভিতরে আর কোনো সেন্টেন্স দেয়, হয়তো টেন্সে লিখবে বা আপনার প্যাসিভে লিখবে, হয়তো এটা টেন্স হবে বা প্যাসিভ হবে, হয়তো টেন্স হবে বা প্যাসিভ। অর্থাৎ যতগুলো সেন্টেন্স দেখেন আমরা আগে পড়ে আসছি, যতগুলো ওয়ার্ড আছে এগুলোকে বলা হয় ফার্স্ট অফ স্পিচ। আর এরপরে যতগুলো সেন্টেন্স থাকবে 2 প্রকার, এই 2 প্রকার ছাড়া আর কোনো রকমের লেখা সম্ভব নয়, হয়তো টেন্সে লিখতে হবে বা প্যাসিভ লিখতে হবে। তাহলে টেন্স আর প্যাসিভ যদি পারেন, তাহলে আপনার কিনা আর কোনো সেন্টেন্স সম্পর্কে আপনার কোনো ডাউট থাকবে, আপনি যে অর্থ করতে পারবেন না এরকম কোনো কিছু থাকবে। টেন্স প্যাসিভ পারলে আপনি যে আপনি ইংরেজিতে বস, তাহলে টেন্স প্যাসিভটা কত গুরুত্বপূর্ণ আপনি তো বুঝছেন। একটা যদি গড় চিন্তা করেন, আমরা যদি গড় চিন্তা করি, তাহলে গড় যদি ফিলার বা উপরে যদি ফিলার না থাকে, অর্থাৎ যে ফিলারগুলো যদি না তোলা হয়, ওই গড়টা কেমন হবে? ওই গড়টা হচ্ছে যে অন্যান্য ফার্স্ট অফ স্পিচের মতো এগুলো কোনো কাজ নাই। তাহলে হচ্ছে মেন জিনিসটা হচ্ছে গড়ের খুঁটি বা গড়ের যে ছাদটা বলা হয় টেন্স আর প্যাসিভ। যদি আপনি টেন্সকে গড়ের খুঁটি পাবেন আর প্যাসিভকে আপনি গড়ের ছাদ ভাবতে পারেন। গড়ের ছাদ পারেন, আরগুলো মনে করেন যে অন্যগুলো আসবে। তো এগুলো অর্থাৎ টেন্স আর প্যাসিভটা এত
গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য আপনাকে একটা ঘরের সাথে তুলনা করলাম এভাবে। তো আপনারা কিনা এই যে টেন্স আর প্যাসিভ খুব সহজে শিখতে পারেন এই ভিডিওর মাধ্যমে। একটা ভিডিওর মাধ্যমে আপনার টেন্স আর প্যাসিভের পার্থক্যটা বুঝতে পারবেন এবং এটা গঠন প্রক্রিয়া শিখতে হবে। শুধু আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে, মুখস্থ করার মতো বুঝে মুখস্থ করতে হবে। এটা হচ্ছে আপনাদের মেন কাজ। তো টেন্সটা কি, যেটা সাবজেক্ট নিজে কাজ করে। সাবজেক্ট, আমরা সাবজেক্ট কাকে বলছিলাম এর আগে আপনারা হয়তো 8 নাম্বার না কত ইয়াতে দেখছিলাম। সাবজেক্ট কী হতো, যার সম্পর্কে বলা হয় বা যে জিনিসটা সম্পর্কে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলে থাকি। তো সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট অ্যাক্টিভ হতে পারে, সাবজেক্ট মানে নিষ্ক্রিয় হতে পারে। সাবজেক্ট সাবজেক্ট নিজেও কাজ করতে পারে, সাবজেক্ট কাজ নাও করতে পারে। তো আমরা উদাহরণের মাধ্যমে এটা জিনিসটা বুঝবো। সাবজেক্ট যখন নিজে কাজ করে তখন হবে টেন্স। সাবজেক্ট যখন নিজে কাজ করে, সাবজেক্ট নিজে কাজ করলে কি হবে, টেন্স হবে। নিজে কাজ করলে কি হবে, টেন্স হবে। আর প্যাসিভ, সাবজেক্ট নিজে কাজ করে না, কাজ করে অন্য কেউ, তাকে আমরা প্যাসিভ বলি। উদাহরণস্বরূপ আমরা দেখি, একটা উদাহরণ দিই। রহিম ফুটবল খেলে। ফুটবল খেলে কে, যার সম্পর্কে বলা হয় ওই না সাবজেক্ট, তাহলে অবশ্যই সাবজেক্টটা হচ্ছে কে, রহিম। সাবজেক্ট কে, রহিম কি নিজে খেলতেছে নাকি অন্য কেউ খেলতেছে? রহিম নিজে খেলতেছে, এই কারণে রহিমটা হবে কি, রহিমটা যেহেতু সাবজেক্ট নিজে কাজ করে, এখানে রহিম যে ওই রহিম সেন্টেন্সে যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা হবে আপনার টেন্সের রুল দ্বারা করতে হবে। আর প্যাসিভ রুল কখন ব্যবহার করবেন, যখন ফুটবল খেলা হচ্ছে, এখানে কারো নাম নাই, কোনো কিছু বলিয়ে নাই, কারো নাম নাই, কোনো কিছু বলিও নাই, তাহলে এখানে কারো নাম বলি নাই। তাহলে যে প্যাসিভ যখন হয় তখন দেখেন ফুটবল খেলা হচ্ছে, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, সাবজেক্টকে যার সম্পর্কে বলা হয় সে সাবজেক্ট। যেহেতু ফুটবল সম্পর্কে বলা হচ্ছে তাই ফুটবলটা এখানে সাবজেক্ট। কি ফুটবল কি আপনি কখনো শুনছেন ফুটবল কি ফান আছে? ওর কি ফান আছে নাকি? ও কি খেলতে পারবে? ফুটবল কি ও নিজে খেলতে পারবে? ওর ফান আছে নাকি? ওর ফান না, ও খেলবে না, ওকে অন্য কেউ খেলবে। তাহলে ফুটবল কিন্তু সাবজেক্ট হিসাবে বসেছে, কিন্তু সে কাজটা করতে পারে না, এই কারণে ফুটবল সেন্টেন্সে এটা হবে প্যাসিভ রুল অনুযায়ী হবে। এটা কোন রুল অনুযায়ী হবে? প্যাসিভ রুল অনুযায়ী। আশা করি টেন্স আর প্যাসিভের পার্থক্যটা আপনারা বুঝতে, মানে ছোটো একটা উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। কিন্তু আমরা এটা নিয়ে আরও অনেক বেশি গবেষণা করব, অনেকবার বলবো, আপনার আরও ক্লিয়ার হবেন। উদাহরণ দিয়ে আরও ক্লিয়ার হবেন। তো যে টেন্স আর প্যাসিভের মধ্যে যে পার্থক্যটা, এটা মানে টেন্সটা হচ্ছে নিজে কাজ করে, প্যাসিভটা নিজে কাজ করে। আমি কথাগুলো বারবার বলতেছি কেন, বারবার রিপিট করতেছি কেন, আপনারা বোরিং হবেন না। আপনারা সামনে এগুলা শুনেন, মনোযোগ সহকারে শুনেন। বারবার কথাগুলো বলতেছি তার জন্য আপনারা কি একটু যে অলসতা দিবেন না বা অবহেলা করবেন না। হ্যাঁ, কথাগুলো বলতেছি গুরুত্বপূর্ণ কারণে কথাগুলো বলতেছি। তো দেখেন, আমি উদাহরণ, আমি স্কুলে যাই, এখন স্কুলে যাওয়ার কাজটা কে করে? আমি নিজেই স্কুলে যাই। তাহলে আমি নিজে যেহেতু স্কুলে যাচ্ছি, তাহলে এটা হবে কি, টেন্স। মানে আমি নিজে কাজ করতেছি, আইটা নিজে কাজ করে, মানে যার সম্পর্কে বলা হয় সে সাবজেক্ট। এখানে স্কুল ইজ গন, স্কুলে যাওয়া হয়। এখন স্কুল কি নিজে স্কুলে যাবে নাকি স্কুলে মানুষ যাবে? তাহলে মানুষ সম্পর্কে তো বলা হয় নাই, কে কাজটা করতেছে এখানে বলে নাই। কিন্তু সাবজেক্টটা কে, সাবজেক্ট ইজ স্কুল, তাহলে স্কুল নিজে কাজটা করে না, কাজটা করে মানুষই স্কুলে যায়, কিন্তু মানুষ সম্পর্কে তো আমি বলি নাই। তাহলে যেহেতু সাবজেক্ট নিজে কাজ করে না, কাজ করে অন্য কেউ, তাহলে এটা হবে প্যাসিভ। এটা কি হবে? এটা হবে প্যাসিভ। সাবজেক্ট নিজে কাজ না করলে এটা হবে প্যাসিভ। স্কুল ইজ গন, এটা প্যাসিভ রুল দ্বারা হচ্ছে। তো আপনারা এগুলো বুঝবেন না, যেহেতু আপনারা এখন টেন্স শিখাই নাই, রুলগুলো বুঝবেন না। তো এখন হচ্ছে আপনার টেন্স আর প্যাসিভ সম্পর্কে যে পার্থক্যটা দেখলেন, এই পার্থক্যটা একটু মনে রাখার চেষ্টা করেন। আমরা পরবর্তী এগুলো আরও ভালোভাবে বলবো। এখানে শুধু এই পেজটা আপনারা ভালোভাবে মনোযোগ, আমি যা বললাম এই পেজটা উদাহরণ সহকারে আপনাকে বোঝানো হয়েছে। এটা এবার খুবই মনোযোগ সহকারে আপনারা পড়ে নেবেন, তাহলে আপনারা টেন্স আর প্যাসিভের পার্থক্য করা অবশ্যই এটা নোট করে রাখেন। টেন্স আর প্যাসিভের পার্থক্য কি, মেন পার্থক্য কি, আপনার নিজের মতো নিজে নোট করেন, নিজেই নোট করে রাখেন, তাহলে আপনার সহজে মনে থাকবে। তা আমি টেন্স নিয়ে আজকে আলোচনা করবো। তো আমি হচ্ছে খুবই সিম্পলি অর্থাৎ খুবই সহজে আপনাকে টেন্স শেখাতে চেষ্টা করবো। আপনাকে টেন্সের পার্থক্য, অর্থাৎ টেন্স হচ্ছে যে 3 প্রকার। টেন্স কত প্রকার গো ভাই? টেন্স হচ্ছে 3 প্রকার। আপুরা ভাইয়ারা দেখেন, টেন্স কত প্রকার? 3 প্রকার। এটা আপনারা জানেন, বলবেন যে স্যার এগুলো কী বলতেছে, এগুলো তো আমরা 1 2 শিখছি। আমি আবার বলতেছি, টেন্স হচ্ছে 3 প্রকার। বর্তমান, যে প্রেজেন্ট টেন্স বর্তমান, ফার্স্ট টেন্স অতীত এবং ফিউচার টেন্স ভবিষ্যৎ। এগুলো আপনার মুখস্থ করবেন। টেন্স 3 প্রকার এবং টেন্সকে প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট টেন্সকে কত ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। ফিউচার টেন্সকে কত ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। এগুলো মিড আছে, দেখুন প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে একটা মোট 12টা, কয়টা পাইলেন? মোট 12টা। আবার প্যাসিভও একরকম। আমরা যখন প্যাসিভ এবং টেন্স আলোচনা করব তখন এটা বুঝবো। তাহলে এবার আমরা বাংলা শিখবো কেমনি? বাংলা অর্থাৎ যে স্ট্রাকচার বা আপনার রুল অনুযায়ী, ইংলিশের যে রুল অনুযায়ী, প্রেজেন্ট ইনডেফিনিটের রুল অনুযায়ী আপনার চিনতে পারবেন, এটা ইংলিশে চিনতে পারবেন, কিন্তু বাংলাতে চিনবেন কেন? অর্থাৎ বাংলাতে যখন আমি স্কুলে যাই, এখানে কী দেয়, অর্থাৎ
বাংলাতে আমি কীভাবে চিনবো যে এটা যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আপনার যদি বাংলা কেন বাংলা শেখা লাগবে আপনাকে, আপনি বাংলা কেন শিখতে হবে? আপনি যখন ফ্রি হ্যান্ডিং রাইটিং লিখতে যাবেন তখন আপনার কিন্তু মাথা আসবে বাংলা, মাথা কি আসবে? বাংলা আসবে। যখন আমি স্কুলে যাই, আপনার মাথা আমার স্কুলে যায়, তখন আপনি যদি এটা বাংলা চিন্তা করবেন, বাংলা চিন্তা করে আপনি এটা ইংলিশে লিখতে চেষ্টা করবেন। এখন যদি বাংলা যদি আপনি না বুঝতে পারেন এটা কোন টেন্স, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে আপনি রুলটা ঠিকভাবে বসাতে পারবেন না। তাই আপনাকে আগে বাংলা বুঝতে হবে। ফ্রি হ্যান্ডিং রাইটিংয়ের জন্য, অর্থাৎ আপনাকে নিজে নিজে কিছু লেখার জন্য আপনাকে প্রথমে বাংলাটা বুঝতে হবে যে এটা সেন্টেন্সটা বাংলা কী হবে, কোন টেন্স হবে, এটা বুঝতে হবে। তো এটা বোঝার জন্য আপনাকে আমি একেবারে সিম্পলি এগুলো আপনি বারবার মুখস্থ করেন। এই যে পুরাটা, অর্থাৎ এই যে আমি যে ছোটো একটা লেখা লিখলাম, এখানে আপনি খেয়াল করেন একটা ছোটো লেখার মাধ্যমে, এই যে ছোটো একটা লেখার মাধ্যমে আপনার কিন্তু সকল, অর্থাৎ একটা টেন্স বা প্যাসিভের যত টেন্স বা প্যাসিভ একই রকম হয় ব্যবহার, কিন্তু ওই যে টেন্স কি বললাম, সাবজেক্ট নিজে কাজ করে, প্যাসিভের সাবজেক্ট নিজে কাজ করে না। কিন্তু এখানে এই যে এগুলো টেন্সের ক্ষেত্রে যেটা, প্যাসিভের ক্ষেত্রে একই রকম। হ্যাঁ, তাহলে মজার বিষয়, এগুলো টেন্স আর প্যাসিভের ক্ষেত্রে একই রকম ভাই। তো দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে টেন্স তিন প্রকার: প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ফার্স্ট ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে আপনি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ফার্স্ট ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স প্রথম কীভাবে চিনবেন? প্রথম আবার শিখতে হবে যে এটা কোন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স না প্রেজেন্ট টেন্স না ফার্স্ট টেন্স না ফিউচার টেন্স। প্রথমে আপনাকে আমি একটা সেন্টেন্স যখন বলবো, আপনি প্রথম এই যে তিনটার মধ্যে কোনটা হবে এটা মানে এটা জানবেন। তারপর জানবেন এই তিনটা মানে আপনি ফার্স্ট, এটা আপনি বুঝে নিলেন যে এটা ফার্স্ট টেন্সে জানার পরে ফার্স্টের মধ্যে এই যে 4টা ফকার ভেদ আছে, এই ফকার ভেদের মধ্যে কোনটার মধ্যে পড়ে ওইটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এর পরে আপনার ওই যে ওই রুল অনুযায়ী, ওই টেন্সের রুল অনুযায়ী আপনাকে কিন্তু আপনার সেন্টেন্সটা মেক করতে হবে বা সেন্টেন্সটা আপনাকে লিখতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শিখবো কীভাবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কিছু থাকে না, ছিল, ছিলাম, বে বা বো থাকে না। ফার্স্ট টেন্সের শেষে ফার্স্ট টেন্সের শেষে অবশ্যই ছিলাম থাকবে। ফার্স্ট টেন্সের শেষে কি থাকবে? ছিলাম থাকবে। ফিউচার টেন্সের শেষে কি থাকবে গো ভাই আপুরা? কি থাকবে? বে বা বো। ফিউচার টেন্সের শেষে কি থাকবে? বে। তো আমি একটা উদাহরণ দিই, আমি স্কুলে যাইতেছিলাম, শেষে কি আছে? আমি স্কুলে যাইতেছিলাম, লাস্টে কি আছে? ছিলাম থাকার কারণে এটা হবে ফার্স্ট টেন্স। আমি যদি বলে থাকি আমি স্কুলে যাবো, কি আছে? লাস্টে বে বা বো আছে। আমি স্কুলে যাবো, আমি ভাত খাবো, আমি ঘুমাবো, আমি কি খেলবো, অর্থাৎ এগুলো সবগুলো ভবিষ্যতে বলছে বে, লাস্টে বে বা বো আছে। লাস্টে কি আছে? আমি যে উদাহরণগুলো বললাম লাস্টে বে বা বো আছে। তাহলে যদি সর্বশেষ ওয়ার্ডের শেষে যদি ছিলাম বা ছিল থাকে বা ছিলেন থাকে তাহলে হবে ফার্স্ট টেন্স। আর ফিউচার টেন্স বে বা বো থাকলে, বে বা বো শেষে, শব্দের শেষে যদি বে বা বো থাকে তাহলে হবে ফিউচার টেন্স। আর ছিলাম, বে বা বো না থাকলে এটা হবে প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা প্রথম এই যে তিনটার মধ্যে একটা প্রেজেন্ট টেন্স মানে একটা বাংলা সেন্টেন্স যখন আমি বলবো তখন আপনারা কি ধরতে পারবেন কি যে এটা প্রেজেন্ট টেন্স না ফার্স্ট টেন্স না ফিউচার টেন্স? এটা ধরতে পারবেন কি? অবশ্যই ধরতে পারবেন। আর এটা এগুলো নিয়ে আমরা সামনেও অবশ্যই বলবো, এখানে বুঝাবো না, আপনারা খুবই ইজিলি এটা শিখতে পারবেন। তাহলে আমি ঘুমাবো, এটা কোন টেন্স বলুন তো? তাহলে এটা বো আছে, বো ভাই কি আছে? ছিল নাই, বো আছে। আমি ঘুমাবো, তাহলে এটা ঘুমাবো, বো আছে, বো থাকার কারণে এটা ফিউচার টেন্স হবে। এবার আসেন, তাহলে আমরা এটা ধরতে পারলাম প্রেজেন্ট, ফার্স্ট বা ফিউচার কোনটার মধ্যে হবে প্রথমে এটা ধরতে পারলাম। এবার যখন আমি ধরতে পারবো এটা ফিউচার টেন্স, আমি ঘুমাবো, তখন ফিউচার টেন্সের মধ্যে যে প্রকারভেদ, এই প্রকারভেদের মধ্যে আবার কোনটা হবে? এই 4টা প্রকারভেদের ভিতরে আবার কোনটার সাথে আমার সাথে মিলে আমি ফার্স্ট টেন্স নির্ণয় করলাম যে এটা ফার্স্ট টেন্সের দ্বিতীয়। প্রথমে হচ্ছে আমাদের সিলেক্ট করা হচ্ছে কোন টেন্স, প্রেজেন্ট, ফার্স্ট নাকি ফিউচার। দ্বিতীয়তে আমাদেরকে সিলেক্ট করতে হবে এই প্রকারভেদগুলোর মধ্যে আবার কোনটা, এই প্রকারভেদগুলোর মধ্যে আবার কোনটা। তো এগুলো খুবই সহজে চেনা যায়। এটা আপনি দেখেন একটা খুবই সিম্পলি, এই যে এখানে একটাও এই যে লেখার ভিতরে পুরা টেন্সের নিয়মটা কি আছে লেখা আছে। তো এই যে 6টা লাইন, যে 3টা লাইন, এই যে 3-4টা লাইন, এগুলো কি আপনি মুখস্থ করতে পারবেন না? ইনশাল্লাহ এটা আপনার জন্য কোনো ব্যাপারও না। আপনার যদি স্পেয়ার থাকে অবশ্যই আপনি এগুলো পারবেন। তো দেখেন যে ইনডিফিনিট শব্দের শেষে 2টা অক্ষর যদি থাকে, 2টা অক্ষর থাকলে এটা হবে ইনডিফিনিট টেন্স হবে। এটা ইনডিফিনিট। 2টা অক্ষরের পরে যদি ছিল থাকে, অর্থাৎ 2টা অক্ষর প্লাস যদি ছিল থাকে তাহলে হবে ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট মানে 2টা অক্ষরের পরে যদি বে বা বো থাকে তাহলে এটা হবে ফিউচার ইনডিফিনিট। তাহলে আমি একটা উদাহরণ দিই, আমি স্কুলে যাবো, বার কি আর শেষে বে বা বো থাকবে, যাবো, দেখেন যাবো, একটি বা দুটি অক্ষর, সরি এখানে ভুল হয়েছে, একটি বা দুটি অক্ষর থাকবে। একটি বা দুটি অক্ষরের শেষে যদি কি থাকে, বো থাকে, তাহলে এটা হবে কি ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে দেখেন একটি অক্ষরের পরে কি আছে, যার পরে বো, যাবো, কি আর পরে কি আছে, কি মানে বার্ফের পরে কি আছে, মানে বাংলাতে বারটা বসে শব্দের শেষে যেটা শেষে থাকে এটাই বার্ফ হয় বাংলার সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে যাবো,
কি আর শেষে কি আছে, বো আছে, বো থাকলে আমরা কি জানি ফিউচার টেন্স। তাহলে আবার এটা দেখবো যে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, যেহেতু এটা দুটি বা একটি অক্ষর, এই কারণে এটা হবে প্রেজেন্ট যে আপনার ফিউচার ইনডেফিনিট টেন্স। আবার যদি দুটি অক্ষরের শেষে যদি ছিল বা সিলাম থাকতো তাহলে কি হতো ফার্স্ট ইনডেফিনিট টেন্স। দুটি অক্ষরের শেষে যদি ছিল বা সিলাম থাকতো, আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছি, আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, গিয়েছিলাম, তাহলে এটা হচ্ছে কি, এটা যখন গিয়ে দুটো অক্ষরের পর ছিল বা ছিলাম যদি থাকতো তাহলে এটা হতো ফার্স্ট ইনডেফিনিট টেন্স। আর যখন আমি স্কুলে যাই, এখানে দেখেন ছিলাম কিছু না, যাই দুটি অক্ষর আছে, লাস্টে কি যাই মানে কি, এটা দুটি অক্ষর হলে এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দেখেন ছিল থাকলে ফার্স্ট ইনডেফিনিট হতো, বো থাকলে ফার্স্ট ফিউচার ইনডেফিনিট হতো, কিন্তু এখন এটা ছিল নাই ফিউচার মানে বে বা বো নাই, তাহলে এটা কোনটা হবে, নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তবে এটা এখান থেকে যদি আপনি আলোচনা থেকে যদি না বুঝেন, সামনে আমরা আরও বলতে থাকবো, আপনি দেখতে থাকেন এবং মনোযোগ সহকারে বুঝতে চেষ্টা করেন। কন্টিনিউয়াস টেন্স বেশিরভাগ হবে চলমান, অর্থাৎ চলমান বোঝাবে, কাজটা এখনও রানিং, কাজটা এখনও চলমান, কাজটা এখনও কন্টিনিউ বোঝাবে। আর এখানে কন্টিনিউ বোঝানোর জন্য আমরা একটা শব্দ মানে যে ক্রিয়ার শেষে এই ওয়ার্ডগুলো যুক্ত করি, তেসি চলমান, তেসি চলমান। যেমন আমরা বলি আমি কাজটি করতেছি, আমি কাজটি কি করতেছি। দেখুন করার শেষে করতেছি, আমি কাজটি কি করতেছি, তেসি করতেছি, শেষে আপনি দেখবেন যে তেসি আছে, তাহলে যদি তেসি চলমান এগুলো যদি শব্দের শেষে থাকে তাহলে এটা হবে কন্টিনিউয়াস টেন্স। যদি কন্টিনিউয়াস টেন্সের মধ্যে অর্থাৎ এগুলোর পরে আবার যদি অতিরিক্ত ছিল বা ছিলাম যোগ হয় তাহলে হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। কোনটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তেসি চলমান এগুলোর পরে যদি অতিরিক্ত বে বা বো যোগ হয় তাহলে ফিউচার কন্টিনিউয়াস। তেসি চলমানের পরে যদি আপনার কি হয়, যে কিনা ছিল বা ছিলাম বে বা বো না থাকলে তাহলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে উদাহরণ বলি, আমি স্কুলে যাইতেছি, যাওয়ার সাথে কি আছে, কি যোগ হয়েছে, তেসি আছে, যাইতেছি, তাহলে এটা কন্টিনিউয়াস হলো। আমি স্কুলে যাইতেছি কি আছে, যাইতেছি, তাহলে এটা হচ্ছে কি, এটা কোন টেন্স হবে, এটা হবে কন্টিনিউয়াস টেন্স। কোন কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ কি ছিল বা বে বা বো নাই, এই কারণে হবে কি কোন কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট করেন। আমি স্কুলে যাইতেছি, তাহলে আমি আগে বলছি প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্স। তাহলে এটা আপনি প্রথমে বললেন যেটা যেহেতু ছিলাম বা বেবো নাই, তাহলে প্রথমে আপনি কী করলেন, আইডেন্টিফাই করলেন এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এরপরে আপনাকে দেখতে হবে এটা কোন ক্যাটাগরির সাথে মিলতেছে। দেখবেন যে কিয়ার শেষে এগুলো সব কিয়া নিয়ে কাজ, তাই এখানে কিয়াটা ভালোভাবে দেখবেন, কি হচ্ছে ভার্ব, অর্থাৎ বাংলাতে কিয়া কোনটা, যেটা সর্বশেষ বাক্যের সর্বশেষ থাকে, এটা হচ্ছে কিয়া। তাহলে তেসি, এরপর দেখেন ছিল বা ছিলাম বে বা বো নাই, লাস্টে তেসি আছে কি আছে, তেসি আছে। আমি স্কুলে যাইতেছি, এই কারণে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে অবশ্যই ইংরেজি যখন লিখতে যাবেন তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুল অনুযায়ী আপনাকে লিখতে হবে, লিখতে হবে। আমি যদি এটাকে আবার আমি স্কুলে যাইতেছিলাম, তেসির পরে ছিলাম যুক্ত করে দিই, তাহলে ভাই কী হয়ে যাবে, এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। চলমান বোঝাচ্ছে, আমি এখনও আমি স্কুলে যাইতে অতীতে আমি স্কুলে এখনও যাইতেছিলাম, হতে পারে আমি মনে হয় গতকাল এই টাইমে স্কুলে যাইতেছিলাম, তাহলে এটা হবে কি, এটা কি হবে, এটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এটা চলমান বোঝাচ্ছে, আমি স্কুলে তের সাথে কি ছিল ভাই, তের সাথে ছিল বা ছিলাম যুক্ত, আপুরা তের সাথে কি যুক্ত হয়েছে, ছিল বা ছিলাম যুক্ত হলো, তাহলে তের সাথে যদি ছিল বা ছিলাম যুক্ত হয় এটা পরিবর্তন হয়ে যাবে কন্টিনিউয়াস টেন্স। এটা পরিবর্তন হবে কি কন্টিনিউয়াস টেন্স। ছিল থাকার কারণে এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, আর বে বা বো যদি থাকে এটা হবে ফিউচার কন্টিনিউয়াস। আমি স্কুলে যাইতে থাকবো, এখানে থাকবো বুঝবেন যে এটা কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি স্কুলে তে আছে, কি আছে, আমি স্কুলে যাইতে, তারপরে থাকবো, লাস্টে কি আছে, বউ আছে, আমি স্কুলে যাইতে থাকবো, তাহলে এই কারণে এটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কাজ শেষ ফলাফল বাকি, এটা আবার কি জিনিস, কাজ শেষ ফলাফল বাকি, অর্থাৎ আপনি একটা কাজ কাজটা শেষ করছেন, ফলাফলটা বাকি থাকে, তাহলে এটা হবে পারফেক্ট টেন্স। এটা যদি হয়, আর যদি ছিল বা ছিলাম না থাকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট হবে। ছিল বা ছিলাম এটার সাথে যদি অতিরিক্ত ছিল বা ছিলাম যুক্ত হয় আর ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। আর বে বা বো যদি যুক্ত হয় এটার সাথে বে বা বো যুক্ত হলে আপনার হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। যেমন আমি স্কুলে গিয়েছি, স্কুলে যাওয়া কি ভাই শেষ, স্কুলে যাওয়া কি শেষ হয়েছে না শুরু।
আমি স্কুলে গিয়েছি, তার মানে তুমি অলরেডি স্কুলে চলে গেছো। এইবার তোমার ফলাফলটা কি? তোমার কাজটা কিন্তু শেষ, তুমি স্কুলে যাওয়ার কাজটা শেষ করলা। তোমার ফলাফলটা কি ভাইয়া? তোমার ফলাফলটা হচ্ছে তুমি স্কুলে যা কী করবা? অবশ্যই পড়বা। এই পড়াটা হচ্ছে তোমার ফলাফল। এখনো বাকি না, তুমি স্কুলে গেছো কিন্তু এখনো যা কিনা ফলাফল বাকি রয়ে গেল না, তুমি তোমার ফলাফলটা কি? তুমি স্কুলে যা পড়বা, এটা হচ্ছে তোমার ফলাফল। তাহলে কাজ শেষ, ফলাফল যখন বাকি থাকে তখন হবে পারফেক্ট টেন্স হয়। আর সিলেবাস সিলাম যুক্ত হলে পাস্ট পারফেক্ট হবে, বে বা বো যুক্ত হলে ফিউচার পারফেক্ট হবে। বে বা বো যুক্ত হলে কি হবে ভাই? ফিউচার পারফেক্ট হবে। আর যদি কিনা বে বা বো সিলেবাস সিলাম না থাকলে ফার্স্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে আমি আরও উদাহরণ দিই, আমি ফুটবল খেলেছি, আমি ফুটবল খেলাছি, খেলা কি শেষ না শুরু? আমি ফুটবল খেলেছি মানে খেলাটা তুমি শেষ করছো। তোমার ফলাফলটা কি? তুমি ফলাফলটা হচ্ছে ফুটবল খেলার শেষে তুমি পুরস্কার পাইবা, হয়তো পুরস্কার পাইবা, কি পাইবা? পুরস্কার পাইবা, বা তুমি হেরে যাইবা, হেরে যাওয়াটা তোমার একটা কি? ব্যর্থতা। তাহলে এই যে ফলাফল হয়তো তোমার ভালো ফলাফল হতে পারে বা খারাপ ফলাফল হতে পারে। এই যে ফলাফল যেটা বাকি থাকবে এটা যদি হয় তাহলে এটা ফলাফল, কাজটা শেষ হয়ে গেছে মানে কাজটা শেষ হয়ে যাবে, সম্পূর্ণ শেষ হবে, ফলাফলটা বাকি থাকে, তাহলে এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে থাকি, পারফেক্ট টেন্স বলে থাকি। টেন্স আর প্যাসিভের নিয়মটা এক, কিন্তু হচ্ছে সাবজেক্ট মানে নিজের কাজ করে, সাবজেক্ট কাজ করে না। আমরা এটা পরবর্তী যখন রুলগুলো শিখবে তখন অবশ্যই এটা আমরা মাথা নিব। এই পারফেক্ট কন্টিনিউয়াস, এরপরে আরেকটা উদাহরণ দিই, পারফেক্ট টেন্সে আরেকটা উদাহরণ দিই। আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, খাওয়াটা শেষ, ভাতটা খাইছো, ভাত কি? খায়া শেষ, ভাত খাওয়া শেষ। আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, কারণ এটা সিলেবাস ছিলাম বে বা বোনাই, তাহলে প্রেজেন্ট টেন্স হবে। প্রেজেন্ট টেন্সের মধ্যে আবার কোনটা? ফকারভেদ কোনটা? পারফেক্ট, পারফেক্ট। কারণ কি? তোমার কাজটা কিন্তু শেষ হয়েছে, ফলাফল বা বাকি, ফলাফলটা বাকি কীভাবে? তুমি ভাত খাইছো, ভাত খাওয়ার পরে তুমি কী পাইবা? ভাত থেকে শক্তি পাইবে, এনার্জি পাইবে, যে এই এনার্জি মানে এই এনার্জি দিয়ে তুমি মনে করো সারাদিন কাজ করতে পারবা, এইটা হচ্ছে তোমার ফলাফল। তাহলে কাজটা শেষ, তুমি ভাত খাওয়ার কাজটা কিন্তু শেষ করছো, কিন্তু তোমার ফলাফলটা বাকি আছে। এই কারণে যে আমি ভাত খেয়েছি, এটা হবে কোন টেন্স? আমি ভাত খেয়েছি, এটা কোন টেন্স হবে? এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে সিলেবাস ছিলাম, এখানে সিলেবাস ছিলাম যদি থাকে, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, যদি সিলেবাস ছিলাম থাকে হবে পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট। আর বে যদি আমি ভাত ভাত যে যদি বে বা বো থাকে তাহলে কী হবে? এটার সাথে এটা হবে আপনার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর কন্টিনিউয়াস টেন্স দুটা কিন্তু মিল আছে। এখানে কন্টিনিউয়াস টেন্সে চলমান বোঝাচ্ছে, কিন্তু নির্দিষ্ট সময় থাকে না, নির্দিষ্ট সময় থাকে না। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা নির্দিষ্ট সময় থাকবে। আমি যদি বলি আমি স্কুলে যাইতেছি, আমি স্কুলে যাইতেছি, এখানে আমি নির্দিষ্ট কোনো টাইম বলি না, কোন টাইমে যাইতেছি, কখন যাইতেছি, এগুলো টাইম বলি না। যখন আমি টাইম বলে দিব, টাইমটা বলে দিব, তখন এটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। তাহলে নির্দিষ্ট সময় যদি, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের সাথে যদি নির্দিষ্ট সময় থাকে তাহলে যদি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস। আমি একটা কন্টিনিউয়াস টেন্স কি ছিলাম? আমি স্কুলে যাইতেছি, এখানে নির্দিষ্ট টাইম না, আমি স্কুলে যাইতেছি, তেসি আছে, লাস্টে তেসি আছে বিদায়, এটা হচ্ছে যে তোমার কি টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর সিলেবাস ছিলাম, আমি স্কুলে যাইতেছিলাম, তাহলে ফার্স্ট ইনডেফিনিট টেন্স হতো। আমি স্কুলে যাইতে থাকবো, তাহলে বে বা বো থাকলে এটা ফিউচার টেন্স। এর সাথে যদি এই কন্টিনিউয়াস টেন্সের এটার সাথে যদি নির্দিষ্ট সময় থাকবে, আমি 2 ঘন্টা ধরে, আমি 2 ঘন্টা ধরে স্কুলে যাইতেছি, আমি 2 ঘন্টা ধরে এই যে একটা নির্দিষ্ট টাইমটা যুক্ত করে দিলাম, কন্টিনিউয়াস টেন্সের সাথে নির্দিষ্ট টাইম যদি যুক্ত করে দিই, এটা চেঞ্জ হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা চেঞ্জ হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তুমি এখান থেকে স্টার্ট থেকে তুমি আশা করি কী করতে পারছো? জিনিসগুলো বুঝতে পারছো কীভাবে একটা বাংলা কীভাবে তোমার যে ইয়া হয়। তো এগুলো তুমি একটু নিজে নিজে ভাবো এবং নিজে নিজে ট্রাই করো, নিজে নিজে একটা উদাহরণ দিয়ে নিজে নিজে চেষ্টা করো এভাবে। তো আমরা হচ্ছে আমরা এখানে একটু আলোচনা করলাম ভাই, এখানে না বুঝলে তোমার সমস্যা নেই, পরবর্তী আমরা এগুলো বারবার বলতে থাকবো, তোমাদের একবারে মুখস্থ পর্যন্ত আমি এগুলো বলতে থাকবো। তো আমরা হচ্ছে যে এই পরবর্তী লিস্ট যে এখান থেকে বুঝে দিলাম, এখান থেকে তোমার টেন্স আর প্যাসিভের ইয়াটা বুঝে দিলাম। তাহলে প্যাসিভ আগে বললাম এখান থেকে একই রকম, মানে স্কুলে যা হচ্ছে, আছে যা হচ্ছে, স্কুলে যা হচ্ছে। এখন স্কুলে তো নিজে নিজে কাজ করে না, সাবজেক্ট নিজে নিজে কাজ করে না। স্কুলে যা হচ্ছে, কে যাচ্ছে? অন্য কেউ যাবে। এখানে কিন্তু সাবজেক্ট কি কাজ যার সম্পর্কে বলা হয় সে সাবজেক্ট, তাহলে স্কুলটা সাবজেক্ট, স্কুলে যা হচ্ছে, কে যাচ্ছে? তাহলে দেখো এখানে কিন্তু আছে বলে এটা চলমান, তাহলে এটা কোনটা? প্যাসিভ রুল, পসিবল রুল কোনটা হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ রুলটা হবে। তা আমরা এগুলা পরবর্তী আরও খুবই ডিপলি আলোচনা করবো, তোমরা হচ্ছে যে টেনশন নিও না, এগুলো না বুঝলে সমস্যা নেই, পরবর্তী আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। তো আমরা এখান থেকে আমরা তাহলে এই যে ছোটো সার থেকে এগুলো আমরা বুঝে আসলাম, এগুলো আমরা আশা করি টেন্সের বাংলা সিনিয়র নিয়মটা আপনারা বুঝতে পারলেন। আর ইংলিশ সিনিয়র উপায়টা কি? ইংলিশ হচ্ছে রুলটা আপনার মুখস্থ আছে, আপনার এটা এমনি বুঝবেন এটা কোন টেন্স, আর রুল মুখস্থ নাই, আপনার পারবেন না। তাহলে রুলটা আপনাকে টেন্সের মূল বিষয় হচ্ছে যে বাংলাটা এই যে 6টা নিয়মটা দেখাইলাম, যে আপনাদের যে 7টা এই যে নিয়মগুলো দেখাইলাম,
এটা তো অবশ্যই মনে রাখবেন। আর হচ্ছে এটা বাংলা সিনার জন্য এই নিয়মটা মনে রাখবেন। আর হচ্ছে সাথে সাথে আপনার রুল 12টা রুল, অর্থাৎ টেন্সের 12টা রুল এবং প্যাসিভের 12টা রুল মুখস্থ করতে হবে। তো টেন্সের রুল জানলে আপনার প্যাসিভের রুলও জানবেন, কারণ কি টেন্সের রুল থেকে প্যাসিভের রুল হালকা পরিবর্তন। এগুলো আপনার টেন্সের রুল 12টা, অর্থাৎ 12টা রুল যদি আপনি মুখস্থ করতে পারেন, আপনি যে প্যাসিভের রুলটা আপনার মুখস্থ করার কোনো ব্যাপার না, 1 মিনিটে আপনি প্যাসিভের রুলটাও আপনি মুখস্থ করুন। তো আমরা এগুলো মুখস্থ করার সহজ ধাপ নিয়ে পরবর্তী আলোচনা করব। তো এখানে এইগুলো বলা হচ্ছে, অর্থাৎ এই যে আমরা প্রথম ধাপে আমরা আলোচনা করব যে প্রেজেন্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট টেন্স নিয়ে। দ্বিতীয় ধাপে প্রেজেন্ট ফার্স্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সগুলো শিখবো। তৃতীয় ধাপে প্রেজেন্ট ফার্স্ট ফিউচার পারফেক্ট টেন্সগুলো শিখবো। তো এগুলো আমরা ধাপে ধাপে শিখবো। এখানে এটাই বলা হচ্ছে। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যা বললাম, অর্থাৎ একটা বাক্য আপনার ফার্স্ট টেন্স না, যে প্রেজেন্ট টেন্স না, ফার্স্ট টেন্স না, ফিউচার টেন্স, এটা কীভাবে চিনবেন? এটা চেনার জন্য যেটা বললাম একই রকম, অর্থাৎ প্রেজেন্ট টেন্স চেনাতে ছিল বা ছিলাম বে বা বো থাকবে না, আর ফার্স্ট টেন্সে ছিল বা ছিলাম থাকবে, ফিউচার টেন্সে বে বা বো থাকবে। এটা একটা সেন্টেন্স, অর্থাৎ প্রথম ধাপে আপনারা চিনতে হবে। যখন আমি একটা বাংলা উদাহরণ আপনাকে বলবো, প্রথম ধাপে আপনারা চিনতে হবে এটা কোন টেন্স, এটা টেন্সটা কোনটা, মানে প্রেজেন্ট, ফার্স্ট না ফিউচার, এটা আইডেন্টিফাই করতে হবে। দ্বিতীয়তে আইডেন্টিফাই করতে হবে এই যে আপনি যখন নির্ণয় করলেন এটা ফার্স্ট টেন্সের মধ্যে 4টা প্রকারভেদ আছে, এই 4টা প্রকারভেদের মধ্যে কোনটা, এটা আপনাকে কী করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। তো এখানে এটা বলা হচ্ছে প্রথম টেবিল 1, টেবিল 1-এ এই কথাটা বলা হচ্ছে আপনি প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স কীভাবে চিনবেন। এটা আমি যেভাবে খাতা লিখেছিলাম, এটা আপনারা পড়ে নিলে আপনারা ইনশাল্লাহ এখন বুঝতে পারবেন। এরপর প্রকারভেদ, মানে এবার আপনি মনে করেন ধরে নিলেন আপনার টেবিল 1-এর টেন্সটা চিনলেন, এবার কিন্তু আপনার প্রকারভেদ জানা লাগবে না, আপনার তো প্রকারভেদ জানা লাগবে যেটা কোন প্রকারভেদের মধ্যে পড়ছে। এখানে একটা উদাহরণ সহকারে, এটা পুরাটা এত বড় হয়েছে কেন, একটা যে টেন্সের রুলও দিল, এখানে টেন্সের মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুলও দেওয়া আছে, ফার্স্ট ইনডেফিনিট টেন্সের রুল এবং ফিউচার ইনডেফিনিট টেন্সের রুলও দেওয়া আছে, অর্থাৎ ইংরেজি রুলও দেওয়া আছে, তারপরে আপনার কী দেওয়া আছে, এর বাংলাও দেওয়া আছে। এই কারণে এই যে এটা প্রথম বড় ইনডেফিনিট টেন্সটা অনেক বড় হয়েছে। হ্যাঁ, তাহলে দেখেন এই যে রুলটা আপনার এবার এখান থেকে রুল মুখস্থ করতে হবে। তাহলে এই যে রুল, 1 নম্বর রুল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুল, তারপরে হচ্ছে যে আপনার এই যে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের রুল এবং ফিউচার ইনডেফিনিট টেন্সের রুল। তাহলে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের রুলটা কী হয়? যেমন আমি গান গাই। এখন দেখুন গাইটা কত অক্ষর ভাই? আমি এখানে বলছি দুটি অক্ষর হয়, দুটি অক্ষর হলে ইনডেফিনিট টেন্স হয়, দুটি অক্ষর হলে ভাই কোন টেন্স হয়? দুটি অক্ষর হলে ইনডেফিনিট টেন্স হয়। আর দুটি অক্ষরের শেষে যদি ছিল বা ছিলাম, বে বা বো না থাকলে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট হয়। তাহলে দেখেন ভাই, গায়ের শেষে কিন্তু ছিল বা ছিলাম, বো বা বে নাই, তার মানে এটা বুঝতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুলটা আমাকে জানা লাগবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস তারপর কি টেন্সের ওই যে বার্ফের পড়ে আসছেন আপনারা, বার্ফের এটাকে পড়ে আসছেন B1, তারপর কী বলবে প্রেজেন্ট ফর্ম বা B1, একটা শিখবেন B1 শিখেন, প্রেজেন্ট ফর্ম একই কথা, প্রেজেন্ট ফর্ম যে কথা B1 এই কথা, প্রেজেন্ট ফর্ম বা B1 প্লাস অবজেক্ট, প্রেজেন্ট ফর্ম B1 প্লাস অবজেক্ট। আমি গান গাই, এটা হচ্ছে তাহলে মূল রুল। তাহলে রুল অনুযায়ী আমরা বসাবো, প্রথম কারে বসাইতে হবে? সাবজেক্ট। প্রথম কারে বসাইতে হবে? রুল অনুযায়ী বাই প্রথম সাবজেক্ট কি যার সম্পর্কে বলা হয় সে সাবজেক্ট। তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে? আমিটা ইংরেজিতে কি? আই। এই কারণ আমি বসছে আই, ঠিক আছে। তারপর কারে বসাইতে হবে ভাই? তারপর রুল অনুযায়ী বসাইতে হবে বার্বকে। তো বার্বকে গাইটা কি সিং, সিংহ তো গাওয়া, আই সিং। তাহলে সিংয়ের কোন ফর্ম বসবে গো ভাই? কোন ফর্ম বসবে? আপনারা কোন ফর্ম বসবে? B1 কি সিংয়ের B1 কি? B1 আপনারা লাস্টে দেখেন B1 হচ্ছে সিংয়ের B1 আই সিং। এরপর দেখেন অবজেক্টকে আর বাকি যেটা থাকে এটা অবজেক্ট বা এটা কমপ্লিমেন্ট হতে পারে। তাহলে আই সিং এ সং, আমি গান গাই। একই রকম একই উদাহরণ ভাই এখানে দেওয়া আছে। যখন এটার সাথে সিলোযুক্ত হবে, যখন এটার সাথে সিলোযুক্ত হয়ে যাবে, দুইটা অক্ষরের সাথে সিলোযুক্ত হবে, তখন এটা হবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়ে যায়। তখন এটা ফার্স্ট, তখন এখন রুলটা কি হয়? ফার্স্ট ইনডেফিনিট টেন্সের রুলটা কি? সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম বা B2। আমি আগে বলছিলাম প্রথম ফর্ম যেগুলো থাকবে এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুল, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আর দ্বিতীয় ফর্ম যেগুলো থাকবে এগুলো ফার্স্ট ইনডেফিনিট হয়ে থাকে। তাহলে দেখেন সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে দেখেন আমি গান গিয়েছিলাম, দেখো সিলাম আছে, গান গিয়েছিলাম, গাওয়া দুইটা অক্ষরের সাথে কি আছে? ছিল বা সিলাম আছে। তাহলে এটা নিঃসন্দেহে এটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। এটা কোন টেন্স গো ভাই? ফার্স্ট ইনডেফিনিট টেন্স। আপুরা এটা কোন টেন্স? ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তাহলে দেখেন এটা রুল অনুযায়ী কীভাবে বসবে? প্রথমে সাবজেক্ট আই, যেহেতু আমি কাজটা করছি আই বসলো, তারপর কারো বসাইতে হবে? রুল অনুযায়ী আপনাকে বসাইতে হবে। এরপরে বার্ব কারো বসাইতে হবে? বার্ব বসাইতে হবে। তারপর বসাইতে হবে কারে? বার্ব। তাহলে বার্বের এটা কি? বার্বের সিংয়ের ফার্স্টের যে B2 বসে, সিংয়ের কি বসছে? B2। আপনার বার্ব লিস্টে দেখে আসেন। এরপরে সং, তাহলে আই সিং এ সং। তাহলে দেখেন এখানে যে পরিবর্তনটা, তাহলে এটা অর্থটা কি হলো? আমি অর্থাৎ ইংলিশে আমরা দেখেন ইংরেজিতে আমরা কীভাবে চিনবো? এবার ইংলিশে আমরা কীভাবে চিনবো? দেখতেছি যে এটা B2, তাহলে B2 থাকলে আমরা জানি যে এটা প্রেজেন্ট ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়। কোন টেন্স হয়? ফার্স্ট ইনডেফিনিট। B2 থাকলে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, আর B1 থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে অর্থটা কী করতে হবে? অর্থাৎ দুটো অক্ষরের শেষে, অর্থাৎ দুটো অক্ষর, তাহলে আমরা প্রথমে উচ্চারণ করবো এখান থেকে। এই যে বারটা গিয়েছিলাম, মূলত এটা কী হবে? গিয়ে, আর এখানে সিলোযুক্ত হয়ে যাবে, অর্থাৎ দুটো অক্ষরের শেষে সিলোযুক্ত করবেন। গিয়েছিলাম।
একই রকমভাবে ফিউচার আমি একটি গান গাইবো, দুটো অক্ষর শেষে কি আছে, বে বা বো আছে, দুটো অক্ষর কি আছে, বো আছে, বো, দুটো অক্ষর শেষে কি আছে, বো আছে। তাহলে রুলটা এই কারণে বো আছে, দুটো অক্ষর যেহেতু প্রেজেন্ট যে ইনডিফিনিট টেন্সে দুটো অক্ষর যদি থাকে তাহলে ইনডিফিনিট টেন্স হয়, আমার দুটো অক্ষরের সাথে কি আছে, বো আছে, এই কারণে এটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট প্লাস শেল উল বি ওয়ান প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস, এটা রুল মুখস্থ করেন, সাবজেক্ট প্লাস শেল উল বি ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে প্রথমে বসাতে হবে সাবজেক্ট, এই কারণে আই বসালাম, এরপরে শেল বা উল যে কোনো আপনার পছন্দের মতো যেটা আপনি বেশি ভালোবাসেন ওর বসাইতে পারেন। তাহলে আমি এখান থেকে উল লিখলাম, এখানে আপনার কোনো নিয়ম নাই, দুইটা থেকে একটা বসাইতে পারেন। তাহলে আই উইল সিং এ সং। আমরা এখানে এই যে এম ইজার এখানে দেখেন, আচ্ছা এগুলো পরবর্তী আমরা যে এই যে এখানে কন্টিনিউসের যে ইয়েগুলো আছে এগুলো তো হচ্ছে সিনার উপায়, অর্থাৎ আমি ওই যে ছোটো খাতায় যে লেখি দেখাইলাম এটা একই রকম এগুলো আলোচনা করা হচ্ছে। তাহলে এখান থেকে এই যে শীট থেকে এই যে আপনারা এই যে শীট 1 থেকে এই যে শুধু এখানে এই যে অর্থাৎ যে 7টা এখানে লিখেছিলাম, এই প্রকারভেদগুলো লিখেছিলাম, এই প্রকারভেদগুলোর কথা বলা হচ্ছে, এখানে প্রকারভেদগুলোর কথা বলা হচ্ছে, এখানে কিসের কথা বলা হচ্ছে ভাই, প্রকারভেদগুলোর কথা বলা হচ্ছে, প্রকারভেদগুলোর কথা হচ্ছে। এবার দ্বিতীয় নাম্বার এখানে বই থেকে যখন আসবেন, এখানে যখন আসবেন এই যে টেবিল 1 এখানে আসবেন, আপনারা এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। টেবিল একে অর্থাৎ হচ্ছে টেন্সে মানে কোন টেন্স, এটা সিনার উপায়টা বলা, এখানে টেবিল আলোচনা দেখে নাও, মানে আলোচনা থেকে তোমাকে একটু মানে শর্টভাবে দেখে নিতে বলছে, এখানে শর্টভাবে তুমি কীভাবে দেখে নিবে, তাহলে কোন টেন্স, প্রথম যে একটা উদাহরণটা কোন টেন্স হবে এই টেবিল 1 এটা বলা হচ্ছে, আর টেবিল 2 হচ্ছে কোন প্রকারভেদ হবে, প্রকারভেদের কথা হচ্ছে, অর্থাৎ তুমি অর্থাৎ প্রকারভেদের কথা বলা হচ্ছে। তাহলে টেবিল 2 প্রকারভেদ, অর্থাৎ টেবিল 1 টেবিল 2 সাথে প্রথম টেবিল 1 চিহ্নিত করবেন, তারপর টেবিল 2 চিহ্নিত করবেন, এরপর টেন্সের একটা সম্পর্ক নির্ণয় করবেন। তো হচ্ছে আমরা দাফ আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত এখানে, অর্থাৎ আমি যেটা খাতা লিখে দেখাছিলাম এতটুকু বলা হচ্ছে। তো আপনারা এটা ভালোভাবে পড়ে নিলে আমার খাতা যে লিখে দেখাছিলাম ওই কথাগুলো বলা হচ্ছে, আপনারা এটা পড়ে বুঝবেন, বুঝে তারপরে পড়বেন। এটা খাতার লেখাগুলো এবং এটার সাথে মিলে আগে এটা ভালোভাবে বুঝেন, নিজে ট্রাই করেন, নিজেদের চিন্তা করেন, না বুঝলে আমাদেরকে ফোন দেন, ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই যে আমি এটা বলতেছি না। ফোন দেওয়ার টাইম হচ্ছে যে আপনারা রাত 8টার পরে ফোন দেবেন, 8টার পরে 8টা বা 9টার পরে ফোন দেবেন, ওই সময় কারণ ওই সময় একটু ইয়ে থাকে আর অন্য সময় বিজি থাকি। তাহলে 8টার পরে আপনারা ফোন দেবেন, অর্থাৎ আমাদেরকে যে কোনো অর্থাৎ আমাদের যে কোনো 5 জনের মধ্যে যে কোনো একজন আপনাদের সাথে কথা বলবে এবং আপনাদেরকে এটা সহজে বুঝে দিবে। তো হচ্ছে আমরা দাপ 2 দ্বিতীয় অংশে আমরা দাপ 2 নিয়ে দাপ 1 নিয়ে আমরা আলোচনা করব। আপনারা আগে না বুঝলে সমস্যা না, আগের অংশটা একটু বুঝলে হয়েছে, আমরা পরবর্তী যখন এটা উদাহরণ সহকারে এখন এটা করানো শুরু করব তখন আপনারা ইজিলি এটা বুঝতে পারবেন, আশা করি এটা বুঝতে পারবেন। এতটুকু বলা হচ্ছে। তো আপনারা এটা ভালোভাবে পড়ে নিলে আমার খাতা যে লিখে দেখাছিলাম ওই কথাগুলো বলা হচ্ছে, আপনারা এটা পড়ে বুঝবেন, বুঝে তারপরে পড়বেন। এটা খাতার লেখাগুলো এবং এটার সাথে মিলে আগে এটা ভালোভাবে বুঝেন, নিজে ট্রাই করেন, নিজেদের চিন্তা করেন, না বুঝলে আমাদেরকে ফোন দেন, ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই যে আমি এটা বলতেছি না। ফোন দেওয়ার টাইম হচ্ছে যে আপনারা রাত 8টার পরে ফোন দেবেন, 8টার পরে 8টা বা 9টার পরে ফোন দেবেন, ওই সময় কারণ ওই সময় একটু ইয়ে থাকে আর অন্য সময় বিজি থাকি। তাহলে 8টার পরে আপনারা ফোন দেবেন, অর্থাৎ আমাদেরকে যে কোনো অর্থাৎ আমাদের যে কোনো 5 জনের মধ্যে যে কোনো একজন আপনাদের সাথে কথা বলবে এবং আপনাদেরকে এটা সহজে বুঝে দিবে। তো হচ্ছে আমরা দাপ 2 দ্বিতীয় অংশে আমরা দাপ 2 নিয়ে দাপ 1 নিয়ে আমরা আলোচনা করব। আপনারা আগে না বুঝলে সমস্যা না, আগের অংশটা একটু বুঝলে হয়েছে, আমরা পরবর্তী যখন এটা উদাহরণ সহকারে এখন এটা করানো শুরু করব তখন আপনারা ইজিলি এটা বুঝতে পারবেন, আশা করি এটা বুঝতে পারবেন। প্রথম টেবিল 1 চিহ্নিত করবেন, তারপর টেবিল 2 চিহ্নিত করবেন, এরপর টেন্সের একটা সম্পর্ক নির্ণয় করবেন। তো হচ্ছে আমরা আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত এখানে, অর্থাৎ আমি যেটা খাতা লিখে দেখাছিলাম এতটুকু বলা হচ্ছে। তো আপনারা এটা ভালোভাবে পড়ে নিলে আমার খাতা যে লিখে দেখাছিলাম ওই কথাগুলো বলা হচ্ছে, আপনারা এটা পড়ে বুঝবেন, বুঝে তারপরে পড়বেন। এটা খাতার লেখাগুলো এবং এটার সাথে মিলে আগে এটা ভালোভাবে বুঝেন, নিজে ট্রাই করেন, নিজেদের চিন্তা করেন, না বুঝলে আমাদেরকে ফোন দেন, ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই যে আমি এটা বলতেছি না। ফোন দেওয়ার টাইম হচ্ছে যে আপনারা রাত 8টার পরে ফোন দেবেন, 8টার পরে 8টা বা 9টার পরে ফোন দেবেন, ওই সময় কারণ ওই সময় একটু ইয়ে থাকে আর অন্য সময় বিজি থাকি। তাহলে 8টার পরে আপনারা ফোন দেবেন, অর্থাৎ আমাদেরকে যে কোনো অর্থাৎ আমাদের যে কোনো 5 জনের মধ্যে যে কোনো একজন আপনাদের সাথে কথা বলবে এবং আপনাদেরকে এটা সহজে বুঝে দিবে। তো হচ্ছে আমরা দাপ 2 দ্বিতীয় অংশে আমরা দাপ 2 নিয়ে দাপ 1 নিয়ে আমরা আলোচনা করব। আপনারা আগে না বুঝলে সমস্যা না, আগের অংশটা একটু বুঝলে হয়েছে, আমরা পরবর্তী যখন এটা উদাহরণ সহকারে এখন এটা করানো শুরু করব তখন আপনারা ইজিলি এটা বুঝতে পারবেন, আশা করি এটা বুঝতে পারবেন। সম্পর্কে আমি আর বলবো না। তো এখানে দেখেন প্রেজেন্ট ডেফিনিট টেন্স রুলটা আপনাকে একবার মুখস্থ করতে হবে। আমি রুলটা ওখানে ওই যে টেবিল 2 সাবটায় আমরা দেখে আসছিলাম, আবার এগুলো ইন্ডিভিজুয়ালভাবে এটা বলা হচ্ছে বা সেপারেটভাবে আমি আলাদা করে এটা কী হচ্ছে সেপারেট আলাদা বলতেছি। তাহলে রুলটা কি, প্রেজেন্ট ডেফিনিট টেন্সের রুলটা আপনাকে মুখস্থ করবে সাবজেক্ট প্লাস বি1 প্লাস বা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস বি1 প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, বি1 বা প্রেজেন্ট ফর্ম একই কথা প্লাস অবজেক্ট। তাহলে দেখেন প্রথমে রুল অনুযায়ী আমি ফুটবল খেলি, এটা আপনি নিজে ট্রান্সলেট করেন, এটা আপনি নিজে চিন্তা করেন, এখান থেকে না দেখে নিজে ট্রান্সলেট করার চেষ্টা করেন।
করেন। তো দেখেন আমি ফুটবল খেলি, লাস্টে কয়টা অক্ষর গো? লাস্টে কয়টা অক্ষর? 2টা অক্ষর। খেলি 2টা অক্ষর। এটা হচ্ছে কিয়া। কিয়া কয়টি অক্ষর? 2টি অক্ষর, 2টি অক্ষর। তাহলে নিঃসন্দেহে এটা ছিল বা ছিলাম, বে বা বো নাই। লাস্টে ছিল বা ছিলাম, বে বা বো নাই। এই কারণে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ছিল থাকলে ফার্স্ট ইনডেফিনিট টেন্স হতো, বে বা বো থাকলে তার শেষে যদি থাকতো তাহলে হতো ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে এটা রুল, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুল দ্বারা করতে হবে, ফার্স্ট ইনডেফিনিট রুল দ্বারা করা যাবে না, ফিউচার টেন্সের রুল দ্বারা করা যাবে না। তাহলে রুল অনুযায়ী প্রথমে রুল অনুযায়ী আমাকে বসাইতে হবে সাবজেক্ট। তাহলে সাবজেক্টকে আমি, সাবজেক্টকে যার সম্পর্কে বলা হয় সেই সাবজেক্ট আমি। তাহলে এখানে আই বসলেও এরপরে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে যে কিয়া, খেলি খেলি খেলি, খেলা কি প্লে, খেলা কি প্লে, প্লের কোন ফর্ম বসবে, প্লের কোন ফর্ম বসবে এখানে নির্দিষ্ট করেছে বি1 বসাইতে হবে। প্লের 3টা ফর্ম বি1 বি2 বি3। তাহলে আমরা কোন ফর্ম বসাবো? বি1। তাহলে বি আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল। এই কারণে সুমি রিড এ বুক, সুমি একটি বই পড়ে, সুমি একটি বই পড়ে, 2টি অক্ষর, 2টি অক্ষর। সুমি বই পড়ে, পড়ে কয়টা অক্ষর? 2টি অক্ষর, 2টি অক্ষর হওয়ার কারণে এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট। এক্সাম্পল খাই, যাই, বলি, করি, উঠি, খেলি ইত্যাদি, এগুলো 2টি অক্ষর বিদায় এগুলো সবগুলো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে যে ভার্বের লিস্টের প্রথমে যেটা লিস্টগুলো থাকবে এগুলোই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এগুলোই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন আমরা একটু লক্ষ্য করব এখানে একটা পার্সন মানে যে পার্সন কেন লাগবে, কারণ আমি আগে আপনাদেরকে বলে আসছি যে পার্সনটা মুখস্থ করেন, পার্সন মুখস্থ করেন, পার্সন মুখস্থ করেন। এবার আমরা দেখব পার্সনের কাজটা কি, আসলে পার্সনের পাওয়ারটা কি, পার্সন কতটুকু পাওয়ার আছে আমরা এখান থেকে দেখব। তো আমরা উদাহরণ এরপরে দ্বিতীয় উদাহরণগুলো দেখি। এখানে দেখেন এটা হচ্ছে বর্ণনা করা হয়েছে, এখানে যে এক্সাম্পল বর্ণনা করা হয়েছে, এটা আপনারা দেখবেন। আমি স্কুলে যাই, যা কয়টা অক্ষর? আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই কয়টা অক্ষর? 2টা অক্ষর বিদায় এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ছিল বা ছিলাম নাই, বে বা বো নাই। এখানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি ভাত খাই, 2টা অক্ষর, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। রুল অনুযায়ী হবে আমি ভাত খাই, আই প্রথম হচ্ছে যে সাবজেক্ট বসবে। রুল অনুযায়ী আমরা উপরে রুলটা দেখেছিলাম কি প্রথমে কি বসবে ভাই? সাবজেক্ট। প্রথমে কি বসবে? সাবজেক্ট। এখানে আই বসাইছি, তারপর বার বসবে, বার বি1 খাই, খাইয়ের বি1 কি? খাইয়ের বি1 হচ্ছে ইট, খাইয়ের বি1 কি? খাইয়ের বি1 ইট। আপনার সাবজেক্ট ফার্স্ট যে বারফের ফেজ মুখস্থ করে আসেন, বার ফেজ মুখস্থ না করে আসলে পারবেন না, বার ফেজ মুখস্থ করে আসেন, বার ফেজ। তাহলে আমি ভাত খাই, আমি ভাত খাই, খাই হচ্ছে কি? ইট, আই ইট রাইস। আর অবজেক্ট বসে রাইসটা বসছে, লাস্টে যেটা থাকে লাস্টে বসে গেছে। আমি গান গাইতে উদাহরণটা আগে দিয়েছিলাম, রহিম ফুটবল খেলে, রহিম ফুটবল খেলে, খেলে 2টা কয়টা? 2টা বার, 2টা বুট, 2টা অক্ষর, লাস্টে কয়টা অক্ষর? 2টা। রহিম ফুটবল খেলে, এই কারণে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই কারণে প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে প্রথম বলবে কি? রহিম। প্রথম সাবজেক্ট কার সম্পর্কে বলা হচ্ছে? সাবজেক্ট। তাহলে রহিম এটা নিজে করেন, অফিসটা যাওয়ার আগে নিজে করার চেষ্টা করেন। প্রথমে কারে বসাবেন? রহিম। তারপর কারে বসাবেন? রুল অনুযায়ী, রুল উপরে রুল অনুযায়ী কারে বসাবেন? রুল কাকে বলে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বি1 বসাতে বলছে, বি1। তাহলে খেলার বি1 কি? খেলার বি1 কি? খেলার বি1 কি ভাই? খেলার বি1 হচ্ছে প্লে। তাহলে রহিম প্লে, রহিম প্লে, রহিম প্লে, রহিম প্লে। আর রহিমটা এখানে নোট একটা আছে, রহিমের সাথে এজ যুক্ত হবে। কেন এজ যুক্ত হবে এটা আমরা পরবর্তী ফেজে অবশ্যই আলোচনা করব। রহিম হচ্ছে থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এজ বা ইয়েস বসাইতে হয়, এটা আমরা পরবর্তী আলোচনা করব। রহিম, 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 রহিমটা কি? রহিম বসবে প্রথম, তারপর বসবে কি? রহিম খেলা। তাহলে খেলা হচ্ছে কি? প্লে, প্লে তো খেলা করা। তাহলে রহিম প্লে, এরপর কি অবজেক্ট বসবে? ফুটবল, রহিম প্লে ফুটবল। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স গঠন হয় এখান থেকে শুরু। তা আমরা আগে হচ্ছে যে অর্থাৎ 1 নাম্বার বা 2 নাম্বার 3 নাম্বার যে ক্লাসগুলো নিয়েছি, এখানে আমরা যা আলোচনা করেছি আমরা অর্থাৎ ইংলিশের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিয়ে ফেলছি। এখানেও হচ্ছে তো এই কথাগুলোতে 1, 2 নাম্বার 3 নাম্বার ক্লাসে যে কথাগুলো বলছিলাম এগুলো আমরা এখানে বলতে থাকবো। তো হচ্ছে যে ওখানে আমরা বলে আসছিলাম সাবজেক্ট সিনের উপর, এটা আমরা বলছিলাম দাফ ওয়ানে আমরা আলোচনা করি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স। যার সম্পর্কে বলা হয় বা যে জিনিস সম্পর্কে বলা হয় সেটা আমরা সাবজেক্ট, আমরা এটা আগে জানছিলাম, এটা আবার এখানে রিপিট করা হয়েছে। দেখেন এখানে নাফিজা জাহান কাজ করে, নদী ফুটবল খেলে, সমস্যাটির সমাধান করা হয়েছে, বই পড়া হয়। এখানে দেখেন কার সম্পর্কে বলা হচ্ছে? প্রথম সেন্টেন্সে যে এই সম্পর্কে বলা হচ্ছে, প্রথম সেন্টেন্সে কার সম্পর্কে বলা হচ্ছে? দেখেন এখানে হচ্ছে যে নদী ফুটবল খেলে কি সমস্যাটি সমাধান করা হয়েছে। তাহলে প্রথম সেন্টেন্সে কার সম্পর্কে বলা হচ্ছে? নদী সম্পর্কে বলা হচ্ছে, নদী একটা মেয়ের নাম, নদীর সম্পর্কে বলা হচ্ছে, নদী ফুটবল খেলে। তাহলে এখানে যে নদী ফুটবল খেলে এটা নদীর সম্পর্কে বলা হচ্ছে, এই কারণে এটা সাবজেক্ট। এখানে কি? এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? সমস্যাটি সমাধান করা হচ্ছে, সমস্যাটির সম্পর্কে বলা হচ্ছে, সমস্যাটি এখানে সাবজেক্ট। বই পড়া হচ্ছে, এখানে বই সম্পর্কে বলা হচ্ছে, বইটা সাবজেক্ট। দেখেন এই দুইটা দেখেন মানে কে কাজটা করছে? সমস্যাটি সমাধান করা হচ্ছে, সমস্যা কে সমাধান করবে? অবশ্যই সমস্যাটি নিজে সমাধান করতে পারবে না, সে সাবজেক্ট, কিন্তু সে কি নিজে সমাধান করতে পারে? তাকে সমাধান করবে কেউ, মানুষেরা সমাধান করবে বা অন্য কেউ সমাধান করবে। এই কারণে এটা হবে প্যাসিভ, এটা প্যাসিভ রুল দ্বারা হবে। আর এটা সমস্যাটি সমাধান করা হয়েছে, যেহেতু অলরেডি করা শেষ, অলরেডি করা হয়েছে, ফলাফল বাকি, সমস্যাটি সমাধান করা হয়েছে কি মানুষ ফলটা ভোগ করবে, যে সমস্যাটি সমাধান করছে তার জন্য মানুষ ফলটা পরবর্তী হয়তো ফলটা ভোগ করবে। এই কারণে এটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ। আমরা আগে আলোচনা করে আসছি প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ, এটা বই পড়া হচ্ছে, এটা কোনটা হচ্ছে? সস আছে, আমরা জানি সস থাকলে কোন টেন্স হয় কি ভাই? সস থাকলে কোন টেন্স হয়? সস। দেখুন সস, দেখেন তেসি সস
চলমান থাকলে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স হয়। আর পারফেক্ট কাজ শেষ ফলাফল বাকি এটা পারফেক্ট টেন্স হয়। তো এটা আমরা আগে এগুলা হচ্ছে আমরা আগে কিনা পড়ে আসছিলাম এগুলা। তো দেখেন এই দুটো হবে প্যাসিভ রুল দ্বারা লিখতে হবে। আর প্রথম যেহেতু নদী ফুটবল খেলে এটা নিজে নাফিজা জাহান কাজ করে, এই দুইটা কাজ মানে সাবজেক্ট নিজে করতেছে, আর এই দুইটা কিন্তু সাবজেক্ট নিজে করে না, তাই এই দুইটা প্যাসিভ রুল দিয়ে করতে হবে আর এই দুইটা টেন্সের রুল দিয়ে করতে হবে। তো আমরা এবার রুলগুলো শিখবো এবং আমরা প্র্যাকটিক্যাল করবো। বার কীভাবে চিনবো, বার সম্পর্কে আমরা আগে বলছি বার কীভাবে চিনবো, জাস্ট যে যা করা হয় বা যা করতে সময় যায়, যা করতে কষ্ট হয় তাকে আমরা বার বলি, বার বাক্যের শেষে থাকে, এটা আমরা এগুলো বলে আসছি, এগুলো আবার রিপিট করা হয়েছে, এগুলো দেখে নেবেন। আমরা খুব দ্রুত যাবো এবার আমরা দ্রুত যাবো, কারণ কি, কারণ হচ্ছে যে আমরা এখানে এই সারটা আমরা ভালোভাবে বুঝেছি, আশা করি আমরা ভালোভাবে বুঝেছি এর আগের ক্লাসে। তো আমি একটু এই সারটা আবার একটু রিপিট করি, যেহেতু আমরা এর আগের ক্লাসে আপনারা হয়তো বুঝেছেন। তাহলে প্রথম হচ্ছে যে আপনার 1 নম্বর ধাপ টেবিল একে কী করবেন, প্রথম হচ্ছে যে আপনার যে সেন্টেন্সটা বলবে যেন আমি ফুটবল খেলি, এখানে প্রথম আমি ফুটবল খেলি আপনারা নির্ণয় করতে হবে এটা কোন টেন্স। তাহলে টেন্স প্রেজেন্ট টেন্স হতে পারে, পাস্ট টেন্স হতে পারে, ফিউচার টেন্স হতে পারে। আমি ফুটবল খেলি, যেহেতু ছিল বা ছিলাম থাকলে হবে পাস্ট টেন্স হবে, বে বা বো থাকলে ফিউচার টেন্স হবে। তাহলে এখানে ছিল বা ছিলাম, বে বা বো নাই, আমি ফুটবল খেলি, এই কারণে এটা প্রেজেন্ট টেন্স, এটা কি হবে, আমি ফুটবল খেলি কোন টেন্স হবে, প্রেজেন্ট টেন্স। এরপরে আমি এটা নির্ণয় করলাম, আমি প্রেজেন্ট টেন্স ধাপ 1-এ মানে আমি নির্ণয় করলাম যে 1 নম্বর টেবিলে একে আমি নির্ণয় করলাম কি এটা প্রেজেন্ট টেন্স নির্ণয় করলাম। এবার টেবিল 2-তে আমি আসবো যে প্রক্রিয়াটা কোনটা হবে, আমি ফুটবল খেলি, তাহলে খেলি দেখেন দুটো অক্ষর, খেলি লাস্টে খেলি অর্শিলি খেলি, দুটো অক্ষর থাকলে কোনটা ইন্ডিপেন্ডেন্ট হয়, দুটো অক্ষর থাকলে ইন্ডিপেন্ডেন্ট হয়। আর যদি হয় আমি ফুটবল খেলতেছি তেছি বা চলমান, যদি চলমান হতো তাহলে কন্টিনিউয়াস টেন্স হতো পারফেক্ট, আর যদি কাজ শেষ ফলাফল বাকি হতো পারফেক্ট হতো, আর পারফেক্ট এটা কন্টিনিউয়াস। তো এটা যদি এটার সাথে যদি ছিল, অর্থাৎ এটার সাথে যদি ছিল বা ছিল যুক্ত হতো তাহলে কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ তে বা তেসি চলমানের শেষে যদি ছিল বা ছিল যুক্ত হতো তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হতো, আর বে বা বো যুক্ত হলে আর ফিউচার কন্টিনিউয়াস হতো। এগুলো আমি আর বলতেছি না, এগুলো বারবার এখানে লেখা হচ্ছে, এগুলো সম্পর্কে আমি আর বলবো না। তো এখানে দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রুলটা আপনাকে একবার মুখস্থ করতে হবে। আমি রুলটা ওখানে ওই যে টেবিল 2 সারটায় আমরা দেখে আসছিলাম, আবার এগুলো ইন্ডিভিজুয়ালভাবে এটা বলা হচ্ছে বা সেপারেটভাবে আমি আলাদা করে এটা কী হচ্ছে সেপারেট আলাদা বলতেছি। তাহলে রুলটা কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুলটা আপনাকে মুখস্থ করবে সাবজেক্ট প্লাস বি1 প্লাস বা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস বি1 প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, বি1 বা প্রেজেন্ট ফর্ম একই কথা প্লাস অবজেক্ট। তাহলে দেখেন প্রথমে রুল অনুযায়ী আমি ফুটবল খেলি, এটা আপনি নিজে ট্রান্সলেট করেন, এটা আপনি নিজে চিন্তা করেন, এখান থেকে না দেখে নিজে ট্রান্সলেট করার চেষ্টা করেন। তো দেখেন আমি ফুটবল খেলি, লাস্টে কয়টা অক্ষর, দুটো অক্ষর, খেলি দুটো অক্ষর, এটা হচ্ছে কিয়া কয়টি অক্ষর, দুটি অক্ষর। তাহলে নিঃসন্দেহে এটা ছিল বা ছিলাম বে বা বো নাই, লাস্টে ছিল বা ছিলাম বে বা বো নাই, এই কারণে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ছিল থাকলে ফার্স্ট ইনডেফিনিট টেন্স হতো, বে বা বো থাকলে তার শেষে যদি থাকতো তাহলে হতো ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে এটা রুল, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুল দ্বারা করতে হবে, ফার্স্ট ইনডেফিনিট রুল দ্বারা করা যাবে না, ফিউচার টেন্সের রুল দ্বারা করা যাবে না। তাহলে রুল অনুযায়ী আমাকে বসাইতে হবে সাবজেক্ট, তাহলে সাবজেক্টকে যার সম্পর্কে বলা হয় সেই সাবজেক্ট আমি, তাহলে এখানে আই বসলেও এরপরে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে যে কিয়া খেলা কি ফ্লের কোন ফর্ম বসবে, ফ্লের কোন ফর্ম বসবে এখানে নির্দিষ্ট করেছে বি1 বসাইতে হবে, ফ্লের 3টা ফর্ম বি1 বি2 বি3, তাহলে আমরা কোন ফর্ম বসাবো বি1, তাহলে আই প্লে ফুটবল এই কারণে সুমি রিড এ বুক, সুমি একটি বই পড়ে, দুটি অক্ষর, সুমি বই পড়ে কয়টা অক্ষর, দুটি অক্ষর হওয়ার কারণে এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট, এক্সাম্পল খাই যাই বলি করি উঠি খেলি ইত্যাদি, এগুলো দুটি অক্ষর বিদায় এগুলো সবগুলো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে যে ভার্বের লিস্টের প্রথমে যেটা লিস্টগুলো থাকবে এগুলোই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন আমরা একটু লক্ষ্য করব এখানে একটা ফার্সন মানে যে ফার্সন কেন লাগবে, কারণ আমি আগে আপনাদেরকে বলে আসছি যে ফার্সনটা মুখস্থ করেন। এবার আমরা দেখবো ফার্সনের কাজটা কি, আসলে ফার্সনের খাওয়ারটা কি, ফার্সন কতটুকু পাওয়ার আছে আমরা এখান থেকে দেখবো। তো আমরা উদাহরণ এরপরে দ্বিতীয় উদাহরণগুলো দেখি। এখানে দেখেন এটা হচ্ছে বর্ণনা করা হয়েছে, এখানে যে এক্সাম্পল বর্ণনা করা হয়েছে, এটা আপনারা দেখবেন। আমি স্কুলে যাই, কয়টা অক্ষর, আমি স্কুলে যাই কয়টা অক্ষর, দুটো অক্ষর বিদায়, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ছিল বা ছিলাম নাই, বে বা বো নাই, এখানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমি ভাত খাই, দুটো অক্ষর, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। রুল অনুযায়ী হবে আমি ভাত খাই, আই প্রথম হচ্ছে যে সাবজেক্ট বসবে, রুল অনুযায়ী আমরা রুলটা দেখেছিলাম কি প্রথমে কি বসবে ভাই সাবজেক্ট, সাবজেক্ট, এখানে আই বসাইছি, তারপরে বার বসবে, বার বি1 খায়ের বি1 কি, খায়ের বি1 হচ্ছে ইট, খায়ের বি1 ইট। আপনার সাবজেক্ট যে বারফের ফেজ মুখস্থ করে আসেন, বার ফেজ মুখস্থ না করে আসলে পারবেন না, বার ফেজ মুখস্থ করে আসেন, বার ফেজ। তাহলে আমি ভাত খাই, খাই হচ্ছে কি ইট, আই ইট রাইস, আর অবজেক্ট বসে রাইসটা বসছে, লাস্টে যেটা থাকে লাস্টে বসে গেছে। আমি গান গাইতে উদাহরণটা আগে দিয়েছিলাম, রহিম ফুটবল খেলে দুটা অক্ষর, লাস্টে কয়টা অক্ষর, দুটা, রহিম ফুটবল খেলে, এই কারণে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে প্রথম বলবে কি রহিম, প্রথম সাবজেক্ট কার সম্পর্কে বলা হচ্ছে সাবজেক্ট, তাহলে রহিম এটা নিজে করেন, ওই পৃষ্ঠা যাওয়ার আগে নিজে করার চেষ্টা করেন। প্রথমে কার বসাবেন রহিম, তারপর কার বসাবেন
রুল অনুযায়ী রুল উপরে রুল অনুযায়ী কার বসাবেন, রুল কাকে বলে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স B1 বসাতে বলছে B1, তাহলে খেলার B1 কি, খেলার B1 কি, খেলার B1 কি ভাই, খেলার B1 হচ্ছে প্লে, তাহলে রহিম প্লে, আর রহিমটা এখানে নোট একটা আছে, রহিমের সাথে এজ যুক্ত হবে, কেন এজ যুক্ত হবে এটা আমরা পরবর্তী ফেজে অবশ্যই আলোচনা করবো। রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এজ বা ইয়েস বসাইতে হয়, এটা আমরা পরবর্তী আলোচনা করবো। রহিমটা কি, রহিম বসবে প্রথম, তারপরে বসবে কি রহিম খেলা, তাহলে খেলা হচ্ছে কি প্লে হচ্ছে খেলা করা, তাহলে রহিম প্লে, এরপর কি অবজেক্ট বসবে ফুটবল, রহিম প্লে ফুটবল, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স গঠন হয়ে গেল। এখন দেখেন এখানে একটা যে আমি এতক্ষণ যেটা বললাম, অর্থাৎ আপনারা যে এখানে এটুকু, অর্থাৎ এই যে প্রথম গঠন সম্পর্কে বলা হচ্ছে, আপনার কীভাবে গঠন হলো, কেন এগুলো যুক্ত হলো, এগুলো সম্পর্কে বলা হচ্ছে। তো এখানে আপনারা তাহলে হচ্ছে যে এই যে এখানে উদাহরণগুলো, অর্থাৎ উদাহরণগুলো কীভাবে গঠন করা হলো, কীভাবে কীভাবে বসানো হলো, অর্থাৎ টেন্সের রুল অনুযায়ী কীভাবে বসলো, এটা এখানে বোঝানো হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মজার বিষয় হলো নোটটা সবচেয়ে মজার বিষয়। নোটটা দেখেন কি বলছে, তোমরা একটা মজার জিনিস লক্ষ্য করেছো, দেখো উপরে সেন্টেন্সগুলোতে কোনো কিছু ভার্বের শেষে এস বা ইয়েস বসানো হয়েছে, আবার কিছু ভার্বের শেষে এস বা ইয়েস বসানো হয় নাই, কিছু ভার্বের শেষে এস বা ইয়েস বসানো হয় নাই, কিছু ভার্বের শেষে এস বা ইয়েস বসানো হয় নাই তাহলে কেন বসানো হয়েছে, এস বা ইয়েস কেন বসানো হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা যখন রাইট ফর্ম ভার্ব করতে যাবেন তখন এস বাই ইয়েসের ব্যবহার দেখতে পারবেন, কোনো সেন্টেন্সের সাথে এস বাই ভার্বের সাথে এস বাই ইয়েস ব্যবহার করা হয়, আবার কোনো ভার্বের সাথে এস বাই ইয়েস ব্যবহার করা হয় না। তাহলে এখান থেকে আপনার যে এই যে এস বাই ইয়েসের ব্যবহার আজকে আপনি কি শিখতে পারবেন, রাইট ফর্ম ভার্ব শিখতে পারবেন, রাইট ফর্ম ভার্ব এখান থেকে শিখে নিতে পারবেন। তাহলে খেয়াল করে দেখেন, একটু দূরে আমি নিচে আসি, একটা রুল বা নোটটা দেখেন, নোটটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে নোটটা দেখেন, নোটটা কি বলছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো ভাইয়া, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার হতে হবে, পুরাল হতে পারবে না। তাহলে কখন কাজ শেষে এস বাই এস বসবে, একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কোন টেন্সে, তাহলে প্রথম রুলটা আপনার মনোযোগ, আমি যেগুলো বলতেছি এগুলো মনোযোগ সহকারে শুনেন ভাই, শুনেন। প্রথমে হচ্ছে যে আপনার এস বা ইএসএ বসানোর ক্ষেত্রে প্রথমে আপনাকে কন্ডিশন মানতে হবে, কিছু কন্ডিশন মানতে হবে। আপনার সাবজেক্টটা হতে হবে থার্ড পারসন, কোন পারসন হতে হবে, থার্ড পারসন, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হলে হবে না, সাবজেক্ট হতে হবে থার্ড পারসন, সাবজেক্ট কোন পারসন হতে হবে, থার্ড পারসন এবং সিঙ্গুলার হতে হবে, পুরাল হতে হবে না, থার্ড পারসন মধ্যে পুরাল আছে, ডেটা পুরাল, থার্ড পারসন কোনগুলা, হি সি রহিম করিম, আর যতগুলো নাম আছে সবগুলো কিন্তু থার্ড পারসন। তাহলে থার্ড পারসন লিস্টটা দেখে আসেন, এখানে পার্সন লিস্ট কত নম্বরে বলা হচ্ছে, পার্সন লিস্টটা দেখে আসেন, একটু দেখে আসেন, স্টপ করে আপনারা একটা ভিডিওটা স্টপ করে পার্সন লিস্টটা দেখে আসেন, তারপর এখানে আলোচনাটা দেখেন। তাহলে প্রথমে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই ইয়েস হতে হবে। তাহলে এস বা ইয়েস বসানোর ক্ষেত্রে আপনাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে আপনার পার্সনটা হতে হবে সিঙ্গুলার, পার্সনটা হতে থার্ড পারসন, প্রথমটা হতে হবে থার্ড পারসনের মধ্যে হতে হবে সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই ইয়েস বসাইতে হবে, ভার্বের শেষে এস বাই ইয়েস বসাইতে হবে। তো আমরা লক্ষ্য রাখি, এটা রুলটা আমরা করলাম, এই রুলটা আমরা করলাম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইয়েস বসাতে হবে। এখন খেয়াল করেন এখানে আমি কেন এস বা ইয়েস হয় নাই, দেখুন এখানে আই গো টু স্কুল, আইটা হচ্ছে কোন পার্সন, এটা অবশ্যই থার্ড পার্সন না, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, আইটা ফার্স্ট পার্সন, এই কারণে গোর সাথে কি বসে না ভাই, গোর সাথে এস বা ইয়েস বসে নাই, আইটা এখানে আবার আই, এটা ফার্স্ট পার্সন, এখানে এস বা ইয়েস বসে। এখানে খেয়াল করেন হি বা শি সিং এ সং, এখানে হিটা হচ্ছে যে থার্ড পার্সন, হিটা কি, হি বা শি থার্ড পার্সন, কোন পার্সন, থার্ড পার্সন এবং কি সিঙ্গুলার না পুরাল, এখানে একজনকে বলা হচ্ছে, এখানে এটা সিঙ্গুলার, এটা কি সিঙ্গুলার হওয়ার কারণে এস বা, তাহলে আমরা কন্ডিশন মিলছে, থার্ড পার্সন হয়েছে, দ্বিতীয় হচ্ছে এটা সিঙ্গুলার না পুরাল, সিঙ্গুলার, এই কারণে আমরা কি বসাবো, এস বসাবো, এস বসাবো হি। তাহলে এখানে কেন এস বসছে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস। এই যে এস বা ইয়েস একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, আর কোনো টেন্সের মধ্যে এস বা ইয়েস বসানো যায় না, আর কোনো টেন্সের মধ্যে এস বা ইয়েস বসানো যায় না, ফুরাল যদি থার্ড পারসন ফুরাল হয় তাহলে এস বা ইয়েস ব্যবহার করা যায় না। তার ফার্স্ট ইনডেফিনিট এবং কি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এস বাই ইয়েস ব্যবহার করা যায় না, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এস বাই ইয়েস ব্যবহার করা যায় না, একমাত্র এস বাই ইয়েস ব্যবহার হবে থার্ড পারসন, এবং এটা হতে হবে সিঙ্গুলার, থার্ড পারসন এটা হতে হবে সিঙ্গুলার, এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার, এই কারণে এস ব্যবহার হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার এই কারণে এস ব্যবহার হয়েছে। রহিম ফুটবল, আই প্লে ফুটবল, এখানে এস হয় নাই, আর এখানে রহিম হচ্ছে থার্ড পারসন, আমরা জানি যে সকল নাম থার্ড পারসন, তাহলে এখানে রহিম প্লে ফুটবল, রহিম একজন, এখানে থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে এস ব্যবহার হয়েছে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার যদি না হইতো, যদি ফার্স্ট পারসন হইতো বা সেকেন্ড পারসন হইতো, বা যদি পুরাল হইতো, যে থার্ড পারসন পুরাল হইতো, তাহলে কি হতো, থার্ড পারসন পুরাল হতো, তাহলে কিন্তু কি হতো না, এস বা ইয়েস ব্যবহার হতো না, এবং অন্য কোনো টেন্সে এস বা ইয়েস এর ব্যবহার নেই, একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এস বা ইয়েস এর ব্যবহার আছে। তাহলে এখানে এই যে এই লাস্টে, অর্থাৎ এই যে কথাগুলা এগুলা আপনাদেরকে বর্ণনা করা হচ্ছে, এখানে এই যে ফেজ থেকে অর্থাৎ এখানে লাস্ট পর্যন্ত এই কথাগুলো বর্ণনা করা হচ্ছে, এগুলো দেখে নিন, আপনারা দেখে নেবেন, ঠিক আছে।
তাহলে হচ্ছে যে ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স হচ্ছে দুটো অক্ষর বা একটা অক্ষরের শেষে বে বা বো যুক্ত হবে। বাংলা নিয়ম দুটো অক্ষর, বাংলা ক্রিয়া দুটি বা একটি অক্ষরের শেষে বে বা বো যুক্ত হবে। এটা আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স, এটা আমরা আগে শিখে এসেছি। রুলটা মুখস্থ করেন। রুলটা আপনাকে রুল পারলে টেন্স পাবেন, বাংলা চিনলে অর্থাৎ বাংলা নিয়মটা চিনলে আপনি যে কোনো প্রিহেন্ডিং রাইটিং অর্থাৎ স্পিকিং করতে পারবেন, লিখতে পারবেন, সব কিছু করতে পারবেন। আর যদি না পারেন তাহলে তো বুঝলেন কী করবেন। এখন হচ্ছে যে আপনার ইংলিশে বানা লিখতে হইলে নিজের মতন লিখতে হইলে আপনাকে এগুলো বাংলা জানতে হবে, ইংরেজিও জানতে হবে, রুলগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। না হলে কিন্তু ফ্রি হ্যান্ডিং রাইটিং এটা কল্পনায় থাকবে, ঠিক আছে? তো তাহলে কি বাংলা কীভাবে চিনবেন? দুটি বা একটি অক্ষরের শেষে বে বা বো যুক্ত থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্স। আর তাহলে আমরা জানি যে টেন্স ইনডেফিনিট টেন্স দুটি অক্ষর, কয়টি? একটি বা দুটি অক্ষর। ইনডেফিনিট টেন্সে কয়টি অক্ষর গো ভাই? একটি বা দুটি অক্ষরের সাথে যদি বে বা বো যুক্ত হয় তাহলে এটা হবে ফিউচার ইনডেফিনিট। বে বা বো যুক্ত ফিউচার ইনডেফিনিট, আর বে বা বো যুক্ত না হলে প্রেজেন্ট ইনডেফিনিট। আর বে বা যদি সিলো বা সিলাম যুক্ত, দুটি অক্ষরের শেষে সিলো বা সিলাম যুক্ত হয় ফার্স্ট ইনডেফিনিট টেন্স। এটা আমরা আগে শিখছিলাম। তো এখানে আসেন আমরা একটু উদাহরণগুলো, আমরা রুলটা মুখস্থ করবো। সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস বি1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শেল উইল বি1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ওখানে বি1। দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে শুধু বি1 ছিল। এখানে কি চলে আসছে? অক্সিলারি ভার্ব চলে আসছে, শেল বা উইল চলে আসছে, অক্সিলারি ভার্ব শেল বা উইল চলে আসছে। এটাই পার্থক্য। এখানে শুধু এই রুলের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাথে রুলটা পুরোটা মিল আছে, শুধু এখানে অতিরিক্ত আসছে শেল বা উইল চলে আসছিল। তো খেয়াল করেন, আমি স্কুলে যাবো একটা অক্ষর যাবো লাস্টে, অর্থাৎ দেখেন কিয়া কয়টা? কিয়া একটা অক্ষরের সাথে বো আছে, তাহলে নিঃসন্দেহে একটি অক্ষরের সাথে বো আছে। বো থাকার কারণে এটা হয়ে গেছে কি? ফিউচার ইনডেফিনিট টেন্স। আমি আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাবো। আই শ্যাল গো টু স্কুল। প্রথমে কে বসছে? প্রথমে বসাতে হবে কাকে? এখানে রুল যেভাবে বলছে আপনাকে ওইভাবে বসাতে হবে। ইংলিশ রুল ফলো করে, ইংলিশ রুল ছাড়া আপনি মানে টেন্স ছাড়া আপনি কি করতে পারবেন না? সেন্টেন্স মেক করতে পারবেন না, সেন্টেন্স গঠন করতে পারবেন না, এস্টাবলিশ করতে পারবেন না। তো দেখেন খেয়াল করেন, তাহলে সাবজেক্ট প্রথম কি হচ্ছে? প্রথম সাবজেক্ট বসাইতে হবে। তাহলে প্রথম সাবজেক্ট বসালাম, যখন আমি স্কুলে যাই, সাবজেক্ট যেহেতু আমি তাহলে আই বসালাম। তারপরে কাকে বসাইতে? এখানে এই দুটা থেকে একটা বসাইতে হবে। তো আমার পছন্দ মতো আমি শেল বসালাম, আই শেল। তারপর বলছে যে বি1 বসাইতে হবে, বি1। তাহলে যাওয়া আমি আগে বলছিলাম একটা সেন্টেন্স মূল ভার্ব অনুযায়ী অর্থ হয়। তাহলে আই শেল গো, অর্থাৎ প্রথমে বসছে আই, তারপরে শেল বসছে টেন্স অনুযায়ী, তারপরে কি বসছে? বি1 কি? যাবো। যাওয়ার বি1 দেখে আসেন, ভার্বের সাথে দেখে আসেন। যাওয়ার বি1 হচ্ছে গো, কি? গো। তাহলে আই শেল গো টু স্কুল, আর গোর সাথে টু বসে, প্রিপোজিশন টু বসে। আই শেল গো টু স্কুল, স্কুলটা কি? অবজেক্ট বা কমপ্লিমেন্ট, আপনি যা ধরে নেন। আমি ভাত খাবো, এখানে দেখেন আমি ভাত খাবো, এখানে দুটো খাবার শেষে কয়টা আছে? একটা অক্ষর আছে, বো আছে, তাহলে খাবার শেষে একটা অক্ষর আছে। তাহলে কি বসবে? প্রথমে হচ্ছে আই, রুল অনুযায়ী প্রথমে কি বসালাম? সাবজেক্ট বসালাম, তারপরে শেল বা উইল বসালাম, তারপরে বি1 খাবার বি1 কি? বি1 হচ্ছে ইট, খাবার বি1 কি? ইট। এখানে ইট, তারপর অবজেক্টটা হচ্ছে রাইস। তাহলে আই শেল ইট রাইস। এরপরগুলো নিজেরা করেন, প্র্যাকটিস করেন। আর রুলটা মনে রাখেন, রুলটা বারবার মনে রাখেন, প্র্যাকটিস করেন। একদিন প্র্যাকটিস করলে হবে না, এগুলো কয়েকদিন, এক মাস অন্তত এগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে। এক মাস প্র্যাকটিস করতে হবে, রিডিং করতে হবে, প্যাসেজ করতে হবে, বিভিন্ন ধরনের প্যাসেজের সাথে মিলে করতে হবে। তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম শেল গো দ্বারা আমরা কি নির্দেশ করি? শুধু শেল গো অর্থ কি? যাবো। শেল গো অর্থ কি? যাবো। শেল গো অর্থ শেল ইট, অর্থ খাবো। শেল ইট এদের অর্থ কি? শুধু শেল ইটের অর্থ কি? খাবো। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অর্থ শুধু এটাই হচ্ছে অর্থ। সাবজেক্ট অবজেক্ট যদি আমরা বাদ দিয়ে ফেলি, শুধু এটা কোন টেন্স নির্দেশ করে? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নির্দেশ করে। তো এখানে আসেন, এরপর দেখেন, এখান থেকে দেখেন আমাদের অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এখানে অর্থাৎ শর্টকাট যেগুলো প্র্যাকটিস দেওয়া আছে, প্র্যাকটিসটা খেয়াল করেন। এখানে গো কি দেওয়া আছে? গো তো যাই, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। গো বি1 বিদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। শেল গো, যাবো। এটা যেহেতু শেল আছে, শেলের পর গো আছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস বি1 প্লাস অবজেক্ট। এখানে রুলটা ছিল সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস বি1 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্সের রুল। শেল গো আছে, তাহলে এই কারণে হচ্ছে কি ফিউচার ইনডেফিনিট। যাবো, প্লে তার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বি1 আছে, এখানে প্লে হচ্ছে বি1, খেলি অর্থ কি হবে? প্লে। উইল শেল অর্থ কি? অর্থ হচ্ছে খেলবো, ফিউচার ইনডেফিনিট টেন্স। এগুলো আমরা আলোচনা করছি, এগুলো ভালোভাবে দেখবেন। দ্বিতীয় ধাপে আমরা শিখবো প্রেজেন্ট ফার্স্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স।
অর্থাৎ কি থাকবে এখানে কন্টিনিউয়াস টেন্স তেব তেসি স বা চলমান থাকার পরে তেস চলমান থাকার পরে এগুলো যদি থাকে তে তেসি স চলমান থাকার পরে এগুলো যদি থাকে তাহলে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কি হবে এগুলো থাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর এটার সাথে যদি সিলো যোগ হয়ে যায়, এটার সাথে তে তেসি চলমানের সাথে যদি সিলো যোগ হয়ে যায় তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কোন টেন্স হবে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। বেবা এটার সাথে বেবা থাকবো বেবা বো যুক্ত হলে হবে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স একসাথে আমরা এখানে আলোচনা করলাম। হ্যাঁ, তো দেখেন দ্বিতীয় ধাপ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উল্টা কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উল্টি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উল্টি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা এখানে যে কথাটা বললাম এখানে প্রথমে বাংলা আলোচনা করা হয়েছে তে তেসি স থাকবে, হ্যাঁ, বা বে বা বো। এখানে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে বে থাকবে না, বে বা বো বা সিলো বা সিলাম থাকবে না। তাহলে রুলটা কি? সাবজেক্ট প্লাস এমিজার বি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা কমপ্লেন সাবজেক্ট প্লাস এমিজার বি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে খেয়াল করেন, এখানে একটু লক্ষ্য করেন এম ইজ আর এম কার সাথে বসাবেন? এম ইজ আর এখানে দেখেন আইয়ের সাথে এমটা নির্দিষ্ট, আইয়ের সাথে কি বসবে? এম বসবে। আইয়ের সাথে কি বসবে? এম। আইয়ের সাথে এমটা নির্দিষ্ট, আইয়ের সাথে কি বসবে? এম বসবে। এর সাথে এম এটা নির্দিষ্ট, ইদের সাথে আর বসবে পুরালের সাথে আর বসবে পুরাল, যদি সাবজেক্ট পুরাল হয় আর বসবে যেখানে। আর যতগুলো সিঙ্গুলার হবে সিঙ্গুলার হলে ইজটা সিঙ্গুলার বার, আরটা পুরাল বার, এমটা নির্দিষ্ট, আইয়ের সাথে নির্দিষ্ট, আইয়ের সাথে নির্দিষ্ট। আপনার দাগানে কোনটা কার সাথে বসাবেন? নলে এলিমিনেট করে ফেলবেন। এরপর দেখেন ফিউচার কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স একসাথে রুল দিছি পরবর্তী আমরা এক্সাম্পলগুলো পরবর্তী দেখব। এখানে সাবজেক্ট প্লাস ওয়াজ বি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আপনারা হচ্ছে রুল একবার মুখস্থ করে ফেলবেন। রুল না পারলে কিন্তু মেক করতে পারবে না, সেন্টেন্স মেক করতে পারবে, বাংলা জানলেও কিন্তু মেক করতে পারবে না। রুলটা জানতে হবে, রুলটা মুখস্থ করতে হবে। তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ বি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ওয়াজ বি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ওয়াজ বি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আর কন্টিনিউয়াস মানে কি? অর্থাৎ আইএনজি থাকবে কার সাথে? আইএনজি বি1 এর সাথে আইএনজি, বি2 এর সাথে আইএনজি হবে না, বি3 এর সাথে আইএনজি দেওয়া যায় না, বি2 এর সাথে আইএনজি বি1 এর সাথে আইএনজি হবে। তাহলে কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে। আর এই যে অক্সিলারি ভার্বগুলো কিন্তু চেঞ্জ হবে ফার্স্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব ছিল এম ইজ আর পাস্ট টেন্সে কি ছিল? ওয়াজ। আর হচ্ছে ফিউচার টেন্সে ছিল অবশ্যই ফিউচার টেন্সে কি দেখেন ফিউচার টেন্স হচ্ছে কি থাকবে? শেল বি উলবি ফিউচার টেন্সে কি থাকবে? শেল বি উলবি ফিউচার টেন্সে কি থাকবে? শেল বি রুল ফিউচার টেন্সে শেল বা উলবি একই রকম তে বা তেসি, তারপর বে বা বো থাকবে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকবে? তে বা তেসি, লাস্টে কি থাকবে? সিলো বা সিলাম থাকবে। তো আমরা উদাহরণে যাচ্ছি উদাহরণগুলো লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো। আমি ভাত খাইতেছি তেসি আছে, লাস্টে কি আছে গো ভাই? তেসি আছে। কি আছে? তেসি। কি আছে? কন্টিনিউয়াসে কি আছে? তেসি আছে। কি আছে? তেসি। তেসি আছে, লাস্টে কি আছে? কি আছে? কি আছে? তেসি আছে। কি আছে? তেসি কি আছে? তেসি আছে। কি শেষে কি আছে? তেসি। তাহলে আমি ভাত খাইতেছি এখানে কি আছে? কি শেষে তেসি আছে। আমি ভাত, তাহলে এটা কোন টেন্স? আমি ভাত খাইতেছি অবশ্যই নিঃসন্দেহে সিলো বা সিলাম নাই, কি নাই? সিলাম নাই, শুধু তেসি আছে, চলমান বলছে আমি ভাত খাইতেছি, তার মানে এখনো রানিং, এখনো খাওয়া শেষ হয় নাই, এখনো শুরুও না, মানে মাঝামাঝি অবস্থা আছে। তাহলে মাঝামাঝি অবস্থা বা চলমান থাকলে এটা হবে কন্টিনিউয়াস টেন্স। এটা কোন টেন্স হবে? মাঝামাঝি থাকলে এটা হবে মাঝামাঝি বা কন্টিনিউয়াস থাকলে এটা কন্টিনিউয়াস টেন্স হবে। আমি ভাত খাইতেছি, তাহলে এটা কি? এটা কোন টেন্স? এটা হবে আপনার হবে এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট। এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রুল অনুযায়ী। তাহলে আমরা এখানে দেওয়া নাই, করা নাই, তাহলে আমরা নিঃসন্দেহে আমরা না দেখি করার চেষ্টা করি, প্রথমে কার বসাইতে হবে? সাবজেক্ট। আর কন্টিনিউয়াস টেন্সের রুলটা অফিসটা দেখে আসেন বা অফিসটা দেখেন। প্রথম সাবজেক্ট বসাইতে হবে, তারপর কার বসাইতে হবে? অক্সিলারি ভার্ব কয়টা আছে? অক্সিলারি ভার্ব আছে এম ইজ আর, কোনটা বসবে? এম বসবে না ইজ বসবে না আর বসবে? আমরা জানি আইয়ের সাথে এমটা নির্দিষ্ট, তাহলে কি বসবে? আই অ্যাম। তারপর কারা বসাবো? খার বি ওয়ান কি? বি ওয়ান হচ্ছে ইট, খার বি ওয়ান কি? ইট। ইটের সাথে কি যুক্ত হবে? আইএনজি। তাহলে আই অ্যাম ইটিং। তারপর কি হবে? তারপর রাইসটা কি হচ্ছে? রাইসটা কি? অবজেক্ট, রাইসটা বসে যাবে, ঠিক আছে? আই অ্যাম ইটিং রাইস। তাহলে আমি এটা ট্রান্সলেট করে ফেললাম। এরপর আমি ভাত খাইতেছিলাম, এটা আপনারা ট্রান্সলেট করেন। আমি ভাত খাইতেছিলাম, এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তে আছে, লাস্টে অতিরিক্ত কি আছে? সিলোযোগ আছে। কি আছে? সিলোযোগ আছে। এই কারণে হতে হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ভাত খাইতে থাকবো, খাইতে তে আছে, এরপরে কি? থাকাটা হচ্ছে যে কন্টিনিউয়াস টেন্সে ফিউচার কন্টিনিউয়াস থাকাটা থাকে। আর বো আমি ভাত খাইতে থাকবো, তাহলে এটা কি? ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এটা আমরা ট্রান্সলেট করতে চেষ্টা করি। প্রথম কার বসাবো? আই, রুল অনুযায়ী। এরপর কি? রুল অনুযায়ী ফিউচার কন্টিনিউয়াস টেন্সের রুল কি? সাবজেক্ট প্লাস শেলুল বি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শেলুল বি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে প্রথম কার বসাবো? সাবজেক্ট বসাবো, সাবজেক্ট কি? আই বসাইলাম। তারপর কার বসাবো? শেল বা উল, যে কোনো একটা বসা, শেল উল। তাহলে আই শেল। তারপর খাওয়ার ইংরেজি কি? ইট, আই শেল ইটিং রাইস। তাহলে ট্রান্সলেট হয়ে গেল আমি ফুটবল তারা ফুটবল খেলছে বা খেলতেছে, তার মানে এখন রানিং। সে আছে, অর্থাৎ তারা ফুটবল খেলছে বা খেলতেছে, তার মানে এখন রানিং, মাঝামাঝি অবস্থা আছে। তাহলে কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটা মেক করেন তারা। তাহলে এটা কোন টেন্স? যেহেতু
ছিলাম নাই, বে নাই, বো নাই, তাহলে এটা অবশ্যই ধরে নিতে হবে এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথম কারা বসাবো? প্রথম কারা বসাবো? সাবজেক্ট বসাবো। সাবজেক্টকে তারা, তারা ইংরেজি কি? দে, তারা ইংরেজি কি? দে, তারা ইংরেজি কি? দে, তারা ইংরেজি কি? দে। তারপর কারা বসবে? দে, দের পরে কি বসবে? এম ইজ আর ওয়াজ এর মধ্যে কোনটা? দেটা হচ্ছে প্লুরাল। দেটা কি? অনেকজনকে বোঝাচ্ছে। তাহলে দের সাথে কি বসবে? দে আর। দের সাথে কি বসবে? দে আর। দের সাথে কি বসবে? দে আর। দে আর। দের সাথে আর বসবে। দে আর খেলছে। খেলা, খেলা ইংরেজি কি? খেলার বি ওয়ান কি? বি ওয়ানের সাথে আইএনজি। বি ওয়ান ফ্লের সাথে কি বসাইতে হবে? আইএনজি। ফ্লের সাথে আইএনজি। ফ্লের সাথে কি হবে? আইএনজি। আর যেটা থাকবে এটা ফুটবলটা লাস্টে বসাই দেন। দে আর প্লেইং ফুটবল। দে আর প্লেইং ফুটবল। তাহলে আপনার এটা সেন্টেন্সটা হয়ে গেল। তাহলে এখানে দেখেন, এগুলো আমি আর বলবো না, এগুলো আপনারা প্র্যাকটিস করেন, নিজে নিজে শিখেন। ধাপ 1, ধাপ 2 এগুলো আপনারা নিজে নিজে শিখেন। আমি এগুলো এবার হচ্ছে ধাপ 2তে এখানে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে উদাহরণ আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ও আবার এখানে প্রেজেন্ট ও এখানে শর্ট দিয়েছে, আবার এখানে ব্যাখ্যা করা হয়েছে। আবার এখানে আবার পুনরায় আবার এই কথাটা বলা হচ্ছে। এখানে পুনরায় আবার এখানে এক্সাম্পল দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, এগুলো করা আছে। প্রথমে এক্সাম্পল এমনি দেওয়া হয়েছে, এখানে মানে এখানে আপনারা প্র্যাকটিস করে নিজে নিজে। আর এখানে হচ্ছে যে আবার দেওয়া আছে, কথাগুলো আবার বলা হচ্ছে। তো আমি এগুলো হচ্ছে স্কিপ করে যাচ্ছি, এগুলো দেখে নিন। আবার এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উল্টা দেওয়া আছে এবং এখানে উদাহরণ দেওয়া আছে একসাথে, এখানে আলাদা আলাদা। ওখানে হচ্ছে যে ওই যে একসাথে দেওয়া হয়েছে, তো এখানে আবার আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, যাতে আপনারা বুঝতে সহজ হয়। একটু দেখে নিন, উদাহরণগুলো দেখলে বুঝবেন। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সও দেখে নেবেন। ফার্স্ট কন্টিনিউয়াস এগুলো আলোচনা করতেছি না আর। ফার্স্ট কন্টিনিউয়াস দেখে নেবেন। ফার্স্ট কন্টিনিউয়াস দেখে নিতে একটা বলি, আমি একটা উদাহরণ বলি। আমি ভাত খাইতেছিলাম, এগুলো এখানে তারা ফুটবল খেলতেছিল, এগুলো করেছিলাম তো মনে হয়। তারা ফুটবল খেলেছিল, তাহলে কেন এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স কেন হবে? তারা ফুটবল খেলতে, দেখে খেলতে তে আছে, লাস্টে কি ছিল আছে, এই কারণে এটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কোন টেন্স হবে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তারা প্রথম দেখেন সাবজেক্ট বসছে, তারা সাবজেক্ট, প্রথম কি বসছে? সাবজেক্ট। সাবজেক্ট দিয়ে বসালাম, তারপর ওয়াজ ওয়ার থেকে কার বসাবো? ও এখানে বলি নাই ওয়াজ ওয়াজটা কি? ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার, ওয়াজটা কি? সিঙ্গুলার। ওয়ারটা পুরাল। এখানে তাহলে যেহেতু দেটা পুরাল, দের সাথে কি বসবে? দের সাথে ওয়ার বসবে। দের সাথে কি বসবে? দে ওয়ার। এরপর কি? বার্বের সাথে আইএনজি বসাতে হবে। বার্ব কি? খেলা, খেলার বার্ব কি? বি ওয়ান কি? খেলার বি ওয়ান হচ্ছে যে প্লে। এখানে প্লে বসছে, প্লের সাথে আইএনজি বসে, তারপরে ফুটবল বসে। দে ওয়ার প্লেইং ফুটবল। এখানে আরগুলো দেখে নিবেন। ফিউচার কন্টিনিউয়াস টেন্স এসে আগে দিয়েছিলাম। এক্সাম্পলগুলো দেখি। আমরা জানি যে এক্সাম্পল অনুযায়ী, অর্থাৎ মেন ভার্ব অনুযায়ী অর্থ হয়। এই কথা বলা হচ্ছে এক্সাম্পলে। মেন ভার্ব অনুযায়ী অর্থ হয়, এই কথাগুলো বলা হচ্ছে এখানে। আপনারা দেখবেন, এটা পড়বেন, এটা ভালোভাবে পড়বেন, এটা ভালোভাবে একটু পড়ে নেবেন। আমি আলোচনা করতেছি না, এটা ভালোভাবে একটু দেখে নেবেন। হ্যাঁ, এখানে আসেন। এরপর আসেন, এখানে এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। এই যে এখানে দেখেন এখানে কিন্তু প্র্যাকটিস কি দেওয়া হয় নাই, এক্সাম্পল কি দেওয়া হয় নাই। এক্সাম্পল মনে হচ্ছে এখানে দেওয়া হয় না। পরবর্তী এক্সাম্পলগুলো আমরা বিস্তারিত এক্সাম্পল দিব। অর্থাৎ যদি থাকে, অর্থাৎ এই যে যদি থাকে ওয়ার ফ্লেইং, এটা অর্থ কি হবে? শুধু ওয়ার ফ্লেইং অর্থ কি? খেলতেছিল। ওয়ার ফ্লেইং অর্থ কি? খেলতেছিল। শুধু ওয়ার ফ্লেইং মানে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট বাদ দিলে ওয়ার ফ্লেইং অর্থ কি হবে? এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আর এটা অর্থ হবে আমরা খেলতেছিলাম, একসাথে অর্থ খেলতেছিলাম। তো এখানে আসেন, আমরা হচ্ছে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এখানে আছে এক্সাম্পল, এগুলো দেখে নেবেন। এগুলো তো আমরা এখন কত নাম্বার? 26 নাম্বার ফেজে। এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা আগে বুঝে ফেলেছিলাম। আমরা আগে একবার উদাহরণ দিয়েছিলাম, কেন অর্থাৎ যে এম ইজ আর ওয়াজ ওয়ার বসানোর পরে এরা যখন সিঙ্গেল বসে, এটা কেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আর এগুলো যেন কেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, এটা আমরা আগে পড়ছিলাম। আবার কখন ফার্স্ট, এটা আমরা কিন্তু আগে একবার বুঝেছিলাম, মনে আছে আপনাদের 1 নম্বর স্লাইডে, কিন্তু 1 নম্বর আমরা 1 নম্বর আলোচনার মধ্যে বুঝেছিলাম। তো আমরা এখানে আবার আছে এটা আছে। এখান থেকে আমরা একটু দেখি, দেখেন, লক্ষ্য করেন। তাহলে দেখেন, অর্থাৎ এখানে যে স্টার চিহ্ন দিয়ে গুরুত্বপূর্ণ বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে আমি আবার রিপিট করতেছি, এটা আগে বোঝানো হয়েছিল। যেমন আই অ্যাম গোয়িং টু স্কুল। এখানে দেখেন এম এর পরে কিন্তু আরেকটা ভার্ব আছে, তখন এটা হবে এটা কোনটা হবে? কোন রুল অনুযায়ী পড়ে? এটা কোন রুল? কোন টেন্স ভাই? কোন টেন্স? এটা রুল পড়ে। এম ইজ আর কোন টেন্স, কোন রুলের মধ্যে আছে বলেন তো? কোন রুলের মধ্যে? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ আমরা রুল অনুযায়ী এটা কীভাবে ছিলাম, এই টেন্সটা, এই যে টেন্সটা কীভাবে ছিলাম, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ এম আছে আর ভার্বের সাথে আইএনজি, এটা কোন টেন্সের রুল অনুযায়ী পড়ছিলাম? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলটা কি ছিল? সাবজেক্ট প্লাস এম ইজ আর, বি ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই কারণে এটা আমরা কি হিসাবে চিহ্নিত করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কোন টেন্স? আর এটার এম গোয়িং অর্থ কি? বলুন তো? এম গোয়িং অর্থ আমি কি করতে যাইতেছি। অর্থাৎ হচ্ছে এম গোয়িং অর্থ হচ্ছে যাইতেছি, শুধু যাইতেছি। তাহলে এখানে দেখেন এম এর পরে আরেকটা ভার্ব থাকার কারণে এটা হচ্ছে কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আই অ্যাম স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, বা আমি একজন ছাত্র। এখানে দেখেন এম এর পরে কিন্তু আরেকটা ভার্ব নাই, এটা মূল ভার্ব, এটা
এটা এমটা মূল ভার্ব হিসেবে বসছে, এখানে মূল ভার্ব গো, এখানে মূল ভার্ব কিন্তু গো, এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব। যখন এমটা মূল ভার্ব হিসেবে বসবে, যখন এমটা মূল ভার্ব হিসেবে বসবে তখন এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট একরকম হ্যাভ যখন প্রেজেন্ট মানে মূল ভার্ব একলা বসবে আরেকটা ভার্ব থাকবে না, হ্যাভটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে, হ্যাভটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে। আর এখানে থেকে হ্যাভ ডান হ্যাভের পর আরেকটা ভার্ব আছে, মূল ভার্ব আছে, আরেকটা মূল ভার্ব আছে, এই কারণে হ্যাভটা অক্সিলারি ভার্ব, এটা মূল ভার্ব, এই কারণে এটা কি হবে, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আলোচনা করি নাই। এরপরে হ্যাজ হ্যাড ওয়াজ, এটা একলা বসছে, এগুলো সবগুলো একলা বসছে, এই কারণে এটা হবে ওয়াজ, হ্যাজটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর হ্যাড ওয়াজ এটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। কারণ আমরা জানি সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট, এগুলো তিনটা ফর্ম, B1 B2 B3 সবগুলো দেখে নেবেন। এম ইদার B1, এম ইদার হচ্ছে B1, B2 কি ওয়াজ ওয়ার, B3 কি বিন, এবার হ্যাভ হ্যাজটা কি B1, আর হ্যাডটা হচ্ছে B2, আর হচ্ছে যে বিনটা হচ্ছে যে B3। আই ওয়াজ এ স্টুডেন্ট, এখানে ওয়াজটা একলা বসছে, এখানে হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট টেন্স। আর ফার্স্ট ইনডেফিনিট টেন্সের রুল কি ছিল, সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট, রুলগুলো একেবারে মুখস্থ করবেন। বলার সাথে সাথে আপনারা যাতে রুল পারেন, বলার সাথে সাথে যাতে রুলগুলো পারেন। অর্থাৎ এখানে এই কথাগুলো যে উদাহরণগুলো এটা গুরুত্বপূর্ণ, কারণ কি আপনার নেরেশন যখন করতে যাবেন, কোনটা করতে যাবেন, নেরেশন যখন করতে যাবেন এটার ব্যবহার খুব বেশি পাবেন, এটার ব্যবহার বেশি করতে পাবেন, নেরেশন করার সময় এটা লাগবে, তাই এটা ভালোভাবে এগুলো ভালোভাবে দেখে নেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এই আমি যা বলছিলাম ওই খাতার মধ্যে যা লেখা ছিল এটাই বোঝানো হচ্ছে, এটা আর বোঝাবো না। এবার আসেন প্র্যাকটিস, আমরা এখন পর্যন্ত যেটা এটা কোন টেন্স, ওয়াজ গোয়িং আছে, ওয়াজ গোয়িং, তাহলে ওয়াজ গোয়িং আমরা কোন টেন্সে পড়ছিলাম, কোন টেন্সের রুলে মিলে, কোন টেন্সের রুলের মাঝে মিলে ওয়াজ গোয়িং অর্থ কি, ওয়াজ গোয়িং অর্থ কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের রুল কি ছিল, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার B1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার B1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে এটা অর্থ কি ছিল, ওয়াজ গোয়িং অর্থ কি, যাইতেছিলাম, অর্থাৎ প্রথম যাওয়ার সাথে কি যুক্ত হতো, যাই, মূল ওয়ার্ডটা কি যাই, আইএনজি, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স এখানে তে যোগ হয়েছে, মানে আমি ইংরেজি থেকে বাংলা করতেছি, প্রথম কি যায়, মেন ওয়ার্ডটা কি, মূল ভার্ব অনুযায়ী অর্থ হয়, ইংলিশে কোন ভার্ব অনুযায়ী অর্থ হয়, মূল ভার্ব অনুযায়ী, অক্সিলারি ভার্ব অনুযায়ী অর্থ হয় না, তাহলে মূল ভার্ব প্রথম হচ্ছে যাই গো যাই, আর এর সাথে আইএনজি বিদায়, যেহেতু কন্টিনিউয়াস তাই তে যোগ হয়েছে, আর ছিল যোগ হয়ে লাস্টে কি ফার্স্ট টেন্স বিদায় ছিল যোগ হয়েছে, আমি যাইতেছিলাম। এরপর রহিম ওয়াজ গোয়িং টু মার্কেট, রহিম বাজারে যাইতেছিল, এরপর দেখেন ইজ ড্রিঙ্কিং, এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ কি সাবজেক্ট প্লাস এম ইজ আর B1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এখানে কি দেওয়া আছে, ইজ দেওয়া আছে, তারপরে B1 এর সাথে আইএনজি দেওয়া আছে, এই কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা বাংলা কিভাবে করব, ডিং অর্থ ফান করো, মানে ফান করো, তাহলে আইএনজি বিটা তে যোগ হয়েছে, আর তেসি যোগ হচ্ছে, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস তেসি যোগ করতে, আমি ফান করতেছি, এটা চলমান বোঝাবে, ইজ ড্রিঙ্কিং অর্থাৎ আমি ফান করতেছি। এভাবে অর্থাৎ বাংলা থেকে ইংরেজি করেন, ইংরেজি থেকে বাংলা করেন, একবার বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা। এরপর দেখেন আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার, আমি পানি পান করতেছি, এটা একটা রুল, এটা আমি পানি পান করতেছি শর্টভাবে, অর্থাৎ টেন্স কি হবে, টেন্সটা অর্থ কি হবে এবং পুরা লাইনের অর্থ কি হবে এটা বোঝানো হচ্ছে। সুমি ইজ ড্রিঙ্কিং মিল্ক, সুমি দুধ পান করতেছে, সুমি দুধ পান করতেছে, মানে এখন কন্টিনিউ, তাহলে এটা এখনো কন্টিনিউ বিদায়, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তা আমরা এবার হচ্ছে যে অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমরা জানলাম কন্টিনিউয়াস টেন্স কি। কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে হলে একটু চলমান বোঝাবে, কন্টিনিউয়াস টেন্সটা কি বোঝাবে, চলমান। কন্টিনিউয়াস টেন্স এবং বাংলা শেষে তে বা তেসি ইত্যাদি অর্থ হবে, তেসি চলমান বাংলা থাকবে, এবং যদি ছিল বা ছিলাম যুক্ত হয় লাস্টে, তেসি চলমানের পর ছিল বা ছিলাম যুক্ত হলে তাহলে এটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, আর বে বা যুক্ত তেসি চলমানের পর বে বা বো যুক্ত হলে এটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আর যদি তেসি বে বা বো না থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্সগুলো শিখলাম এবং রুলগুলো শিখলাম। রুলগুলো আমি আবার একবার বলি, প্রেজেন্ট টেন্সের রুল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুল কি, সাবজেক্ট প্লাস এম ইজ আর B1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের রুল হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার B1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট, আর ফিউচার টেন্সের রুল হচ্ছে সাবজেক্ট প্লাস শেল উল B1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমার মতে এভাবে মুখস্থ করতে হবে, আমার মতে এভাবে মনে রাখতে হবে, সাথে সাথে বলতে হবে, তাহলে যত দ্রুত আপনি রুল পারবেন, যত দ্রুত বলতে পারবেন, আর যত দ্রুত বাংলা থেকে অর্থাৎ টেন্সের প্রথম টেবিল 1 অর্থাৎ টেন্সগুলো চিনবেন, টেন্স থেকে ফোকারগুলো যখন চিনবেন তত তাড়াতাড়ি আপনি ফ্রি হ্যান্ডিং রাইটিংটা তত তাড়াতাড়ি লিখতে পারবেন, তত তাড়াতাড়ি একটা ইংলিশ সেন্টেন্স থেকে অর্থাৎ ইংলিশ সেন্টেন্সটা ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করতে পারেন, ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারেন। আপনারা এইভাবে প্র্যাকটিস করেন, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা। এখন তৃতীয় দফা আমরা শিখব প্রেজেন্ট ফার্স্ট ফিউচার টেন্স, তাহলে প্রেজেন্ট ফার্স্ট ফিউচার টেন্সে আমাদের গঠনটা কি ছিল, অর্থাৎ প্রেজেন্ট ফার্স্ট ফিউচার টেন্সের গঠনটা আমাদের কি ছিল, আমাদের ছিল কাজ শেষ ফলাফল বাকি। প্রেজেন্ট টেন্সের নিয়মটা কি, কাজটা থাকবে পারফেক্ট, পারফেক্ট টেন্সের নিয়মটা কি ছিল, কাজ শেষ ফলাফল বাকি, বাংলা সিনের উপায় কি, কাজটা শেষ হবে
আর ফলাফলটা কি থাকবে, বাকি থাকবে। আর এটার সাথে যদি ছিল যুক্ত হয়, এটার সাথে ছিল যুক্ত হলে ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট টেন্স। আর বে বা বো যুক্ত হলে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। আর বে বা বো, ছিল বা ছিলাম যুক্ত না হলে ফার্স্ট প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আসেন এখানে লক্ষ্য করি, কাজ শেষ হলে ফলাফল বাকি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাজ শেষ, ফলাফল বাকি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমরা এখানে উদাহরণ যে এখানে যে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে অনেকগুলো বই পড়া, আমি বই পড়ছি, বই কি পড়া শেষ নাকি শুরু? অবশ্যই আমি বই পড়ছি, তার মানে বই পড়ছি মানে কি, বইটা পড়া শেষ হয়েছে। শেষ ফলাফলটা কি, বই পড়ার পরে আমার ভিতরে একটি নলেজ, আমার ভিতরে জ্ঞানটা, কিন্তু জ্ঞানটা কি হলো, কালেক্ট হলো, জ্ঞানটা আমার ভিতরে, আমার ভিতরে জ্ঞানটা কি হলো, জ্ঞানটা সঞ্চয় হলো। এই যে সঞ্চয়, এটা হচ্ছে আমার ফলাফল। এই যে সঞ্চয় দিয়ে আমি পরবর্তী এটা কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো, যে কোনো জায়গায় আমার জ্ঞানটা আমি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এটা কাজটা শেষ হচ্ছে, এই কারণে এটা হবে পারফেক্ট টেন্স। আর এটার সাথে যদি ছিল যুক্ত হয়ে যায়, আমি বই পড়েছিলাম যুক্ত যদি হয়ে যেত, তাহলে এটা হয়ে যেত কি টেন্স, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। এবং এখানে একটা গড মিল করে ফেলবেন আপনারা, এটা গড মিল করবেন কি, যখন প্রেজেন্ট ইনডেফিনিট, মনে রাখবেন ফার্স্ট ইনডেফিনিট আর ফার্স্ট পারফেক্ট টেন্সের, ফার্স্ট ইনডেফিনিট আর ফার্স্ট ইনডেফিনিট আর ফার্স্ট পারফেক্ট দুটো কিন্তু একই, হালকা ব্যবধান, দুটার অর্থগত এক, সেমগত রুল সেন্স, কিন্তু অর্থ একই দেয়, দুটার অর্থ একই হবে। কিন্তু ফার্স্ট যখন কাজটা যখন অতীত, মানে ফার্স্ট ইনডেফিনিট হচ্ছে যে কাজটা যখন আপনার, মানে আপনি একটা কাজ করছেন কিন্তু এটা বেশি দিন হয় নাই, তাহলে হবে আপনি কোন রুলে লিখবেন, ফার্স্ট ইনডেফিনিট টেন্সের রুলে লিখবেন। আর যদি মনে করেন আপনি কাজটা করছেন এটা অনেক দিন অতীত হয়ে গেছে, অর্থগত সেম, দুটার অর্থ সেম হবে, কিন্তু মনে হয় আপনি কাজটা করছেন, এই কাজটা অনেক দিন হয়ে গেছে, তখন আপনি পারফেক্ট টেন্স ইউজ করবেন, ফার্স্ট পারফেক্ট টেন্সটা ইউজ করবেন। আর কখন ফার্স্ট, এই দুটো অর্থ, এটা দুটার মধ্যে আপনি কনফিউজ হয়ে যাবেন, তখন আমরা এটা কনফিউজ হবে না। পরবর্তী আমরা যখন আলোচনা করব, ওখানে আমরা আবার এটা সম্পর্কে আর একটু আলোচনা করবো, ওখান থেকে আপনারা আশা করি বুঝতে পারবেন। তাহলে আমি বই পড়ছি, বই পড়া শেষ বা শুরু, শেষ হয়েছে, সে ফুটবল খেলেছে, খেলা কিন্তু শেষ, ফলাফলটা বাকি আছে। ফলাফল কি, এটা আপনারা বোঝেন না, ফলাফল আপনারা তৈরি করে নেন। রহিম স্কুলে গিয়েছে, তাহলে স্কুলে যাওয়াটা শেষ, স্কুলে যাওয়া শেষ। আমি কবিতা লিখেছি, আমি কবিতা একটা লিখছি, কবিতা লেখা শেষ। এখন ফলাফলটা হচ্ছে কবিতা আমি পত্রিকা ছাপানোর পরে মানুষে পড়বে, মানুষে এটা আমার ভালো মন্দ বলবে, বা এরপরে যা, এটা হচ্ছে আমার ফলাফল। হ্যাঁ, তাহলে পারফেক্ট টেন্স এই যে এখানে দেওয়া আছে কি কি, যে অর্থাৎ সিলেবাস সিলাম থাকলে ফার্স্ট পারফেক্ট টেন্সের শেষে যদি সিলেবাস সিলাম থাকে ফার্স্ট পারফেক্ট হবে, বে বা বোধক হলে ফিউচার পারফেক্ট হবে। এটা বলা হচ্ছে তার রুলগুলো শিখবো। এখানে দেখেন, প্রথম হচ্ছে যে ফার্স্ট পারফেক্ট টেন্সের রুল, প্রেজেন্ট ডেফিনিট টেন্সের রুল, প্রেজেন্ট ডেফিনিট সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বাপের বি3 প্লাস অবজেক্ট। তাহলে আমরা কি পড়ে আসলাম এরকম পর্যন্ত, আমি আবার একবার কি রিভাইজ দিচ্ছি। প্রথম আমরা পড়ে আসলাম প্রেজেন্ট ডেফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট। নোট হচ্ছে যে একটা নোট ছিল কি, নোট ছিল বার্বের শেষে এস বা ইয়েস থাকলে আপনাকে কি বসাতে হবে, বার্বের শেষে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বার্বের শেষে এস বা ইয়েস বসাতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুল ছিল। ফার্স্ট ইনডেফিনিট টেন্সের রুল ছিল সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট। আর ফিউচার ইনডেফিনিট টেন্স ছিল সাবজেক্ট প্লাস শেডিউল প্লাস বি1 প্লাস অবজেক্ট। আর কন্টিনিউয়াস ছিল কি, কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুল কি ছিল, সাবজেক্ট প্লাস এমিজার বি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এমটা হচ্ছে আইর সাথে নির্দিষ্ট, ইসটা হচ্ছে কি, ইসটা হচ্ছে যে সিঙ্গুলারের সাথে বসবে, আর আরটা হচ্ছে যে প্লুরালের সাথে বসবে। আর হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের রুলটা কি ছিল, সাবজেক্ট প্লাস ওয়াজ বি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট, ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার আর ওয়ারটা হচ্ছে প্লুরাল। আর হচ্ছে যে শেডিউলটা সিঙ্গুলার প্লুরাল দুটার সাথে বসাতে পারেন। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শেডিউল বি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আর এখন আমরা পারফেক্টে পড়তেছি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, ভার্বের সাথে হ্যাভ হ্যাজ, অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ, আর মূল ভার্ব হচ্ছে ভার্বের বি3। ভার্বের কোন ফর্ম, বি3। দেখছেন এতক্ষণ পর্যন্ত আপনারা পড়ে আসছেন বি1 বি2 ব্যবহার দেখছিলেন। এবার এখানে পারফেক্টে বি3 ব্যবহার, পারফেক্টে কোন কার ব্যবহার দেখবেন, বি3 ব্যবহার। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, ভার্বের বি3 প্লাস অবজেক্ট। তাহলে দেখেন এখানে একটা উদাহরণ, আমি গান দেখো, আমি স্কুলে একটা গান গেয়েছি, সেই একটা স্কুলে গান গাইছি, তাহলে স্কুলে গান গাওয়ার শেষে ফলাফলটা বাকি, সেই এটা পুরস্কার পাইতে পারে, বা এটার জন্য হয়তো কি সমালোচনা শুনতে পারে। তাহলে দেখেন এটা হচ্ছে তার ফলাফল, আমি স্কুলে একটা গান গেয়েছি, গাওয়াটা কিন্তু শেষ। আর এটা ছিল বা ছিলাম বে বা বো নাই, তাহলে এটা অবশ্যই ফিউচার, যে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে প্রথমে কাকে বসাইতে হবে, সাবজেক্ট বসাইতে হবে, আই, এরপরে হ্যাভ হ্যাজ থেকে দুটা থেকে একটা বসাইতে হবে, আইর সাথে নির্দিষ্ট, আইর সাথে হ্যাভ নির্দিষ্ট, এবং হ্যাভটা হচ্ছে পুরাল, হ্যাভটা কি পুরাল, হ্যাভটা পুরাল লিখে নেন, হ্যাভটা পুরাল, আইর সাথে হ্যাভ বসবে, আর পুরালের সাথে হ্যাভ বসবে, দের সাথে হ্যাভ বসবে, দে যেহেতু পুরাল, দের সাথে হ্যাভ বসবে। হ্যাজটা কি সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার বার্বের সাথে, সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার বার্বের সাথে সিঙ্গুলার বার্ব, পুরাল বার্বের সাথে পুরাল সাবজেক্টের সাথে পুরাল বার্ব। হ্যাঁ, মিস্টেক হয়ে যাচ্ছে। আই, এখন খেয়াল করেন,
আই 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 তারপর কি তারপর এই যে আমি এটা ট্রান্সলেট করতেছি, প্রথমে আই বসালাম, তারপরে কি হ্যাভ বসাইলাম, তারপর কি বসাতে হবে বার্ফের বি3, তারপর গানের বি3 কি সিং, সিং এর বি3 কি, সিং এর ভিতরে হচ্ছে সাং, এই যে সাং সাং বসালো, আই হ্যাভ সাং এ সং, সাং এ সং অ্যাট স্কুল, আমি স্কুলে কোথায় গান গাইছিল, স্কুলে অ্যাট স্কুল, অ্যাট স্কুলেতে গান গাইছিল অ্যাট স্কুল। তো এগুলো আমরা এগুলো ব্যবহার পরবর্তী কেমনি একটা সেন্টেন্সে কীভাবে লম্বা করতে হয়, কীভাবে লিখতে হয়, আরও কীভাবে অর্থাৎ টেন্সের পরে বাকি অংশ অবজেক্টের পরে কীভাবে আরও একটা সেন্টেন্সকে কীভাবে কানেক্টর যোগ করতে, এগুলো আমরা পরবর্তী দেখবে এগুলোতে। তো এগুলো এটা দেখবেন, তাহলে হচ্ছে যে আই হ্যাভ সাং এ সং অ্যাট স্কুল, আমি একটা স্কুলে গান গিয়েছিলাম, আমি একটা স্কুলে গান, তাহলে গান গাওয়া শেষ, এটা যদি এই গানের সাথে যদি ছিল যুক্ত, আমি একটা স্কুলে গান গিয়েছিলাম, যদি ছিলাম যুক্ত থাকতো ছিলাম, তাহলে ফার্স্ট টেন্স হতো, তাহলে কি দিতে হয়, এটা হেড বসতো, আর হেড এখানে বসছে ফার্স্ট পারফেক্ট টেন্সের রুল কি, ফার্স্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 প্লাস অবজেক্ট, সব পারফেক্টের মধ্যে সবসময় মিল থাকবে, যেরকম কন্টিনিউয়াস মিল ছিল কি বি1 এর সাথে সবসময় আইএনজি ছিল, এখানে মিল থাকবে বি3, সবখানে বি3, শুধু যে আপনার অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হবে, অক্সিলারি বারগুলা চেঞ্জ হবে, তাহলে হেড ফার্স্ট পারফেক্ট টেন্স অফিসটাই আছে, আমি এখান থেকে মানে আপনাদের বোঝানোর জন্য সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 প্লাস অবজেক্ট, এটা দেখে নেবেন। আর কেন সিঙ্গুলার বসলো, কেন প্লুরাল বসলো, এটা তো আমি বলছি, এটা আপনারা আশা করি বুঝতে পারবেন। এখানে দেখেন উদাহরণগুলো দেখে নিন, এবার আপনারা প্র্যাকটিস করেন, উদাহরণগুলো দেখে প্র্যাকটিস করেন। এরপর দেখেন ফার্স্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হেড বারবার বি3 প্লাস অবজেক্ট, এটা বেশি অতীত বোঝাবে, এটা বেশি অতীত বোঝাবে, দেখেন আমি আবার কম অতীত বোঝালে, আমি বলছিলাম বেশি অতীত যখন বোঝাবেন তখন একই অর্থ একই থাকবে, কিন্তু রুলটা পরিবর্তন হবে, যখন বেশি অতীত বোঝাবে তখন আপনারা ইউজ করবেন ফার্স্ট পারফেক্ট টেন্সের রুল, আর যখন কম অতীত বোঝাবে তখন ইউজ করবে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের রুল, আমি এটা পার্থক্যটা এখানে বুঝতে পারবেন। তাহলে দেখেন সাবজেক্ট প্লাস হেড বারবার বি3 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্সের রুল, আর এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুল, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুল কি ছিল, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুল কি ছিল, সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস বি2, এটা কম অতীত, এটা বেশি অতীত। যেমন আমি বাড়িতে গিয়েছিলাম, ধরে নিলাম আমি বাড়িতে অনেক আগে গিয়েছিলাম, এটা হচ্ছে আমার মন, এটা আমি ধরে নিলাম যে আমি বাড়িতে আরো 2-3 বছর আগে গিয়েছিলাম, আমি অনেক আগে গিয়েছিলাম, এই কারণে আই হ্যাড গন টু হোম, আই হ্যাড গন টু হোম, সাবজেক্ট বসছে, তারপর হেড বসছে, তারপর বারবার বি3 বসছে, গোর বি3 কি, গোর বি3 গন, এই কারণে আমি আপনাদেরকে আগে বলছি বার্ফ লিস্টগুলো একবারে মুখস্থ টুটাস্থ করে ফেলবেন, যাতে যে কোনো ফর্ম আপনার আমি যদি গোর বি3 কি আপনার সাথে সাথে বলতে হবে গন, আমি যদি গোর বি1 কি আপনি বলতে হবে অয়েন্ট, গোর বি1 কি অয়েন্ট, আপনি বলতে হবে অয়েন্টেড বি1 কি গো, অয়েন্টেড বি3 কি গন, এভাবে তাড়াতাড়ি বলতে হবে। এখানে লক্ষ্য রাখেন যে এখানে দেখেন, এখন যদি ধরে নেন আমি বাড়িতে গিয়েছিলাম কিন্তু বেশি দিন হয় নাই, তাহলে আমি প্রেজেন্ট অর্থগত সেম, অর্থগত ওখানে কি ছিল, আমি স্কুলে আমি বাড়িতে গিয়েছিলাম, ধরে নিলাম অনেক দিন বেশি দিন আগে নয়, তাই এটা কম অতীত, তাহলে কম, এটা সমস্যা নাই, এটা আপনার যে কোনো আপনি হয়তো ফার্স্ট পারফেক্টে বসালে সমস্যা নাই, ফার্স্ট ইনডেফিনিটে বসালে এটা কোনো ফেরা নাই, এটা আপনার ইচ্ছা মতো আপনি বসান, তবে আমাদের একটা মানে একটু যে বসানো উচিত, আমাদের একটা রুল ফলো করা উচিত, বেশি অতীত হলে ফার্স্ট পারফেক্ট করা উচিত, আর কম অতীত হলে ফার্স্ট ইনডেফিনিট করা উচিত, তাহলে দেখুন আই ওয়েন্ট, এখানে রুলটা কি ছিল, সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস বি2, এখানে দেখছেন বি1 দিছে গো, বি2 ওয়েন্ট, আর বি3 গন, এটা দেওয়া হয়েছে। তাহলে এখানে কম অতীত যখন কম মানে বেশি দিন হয় না, বাড়ি গিয়েছি বেশি দিন হয় না, গিয়েছিলাম যেটা বেশি দিন হয় না, আমি বাড়িতে গিয়েছিলাম এটা বেশি দিন হয় নাই, তখন আমি প্রথম সাবজেক্ট বসালাম, তারপর বারবার বি2 ফার্স্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট রুলটা কি, সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট, এখানে বি2 বসছে, তারপরে কি গো বসছে, এখানে অক্সিলারি বসানো প্রয়োজন হয় না। এখানে দেখেন এই উদাহরণগুলো দেওয়া আছে, প্র্যাকটিস দেওয়া আছে, এখান থেকে আপনারা ভালোভাবে এখান থেকে পড়ে নেবেন, আমি একটা বুঝে দিচ্ছি, এগুলো আপনারা পড়লে বুঝতে পারেন। হ্যাভ ডান, তা দেখেন হ্যাভ ডান, এটা কোন টেন্স, হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্ট, কারণ হ্যাভ আছে, প্রেজেন্ট পারফেক্টের রুল কি ছিল, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বি3 প্লাস অবজেক্ট, হ্যাভ ডান, তার মানে হ্যাভটা ধরে নিতে হবে এটা আইর সাথে বা দের সাথে, এখানে পুরাল, ধরতে হ্যাজ ডান হতো, এটা হ্যাজ ডান হলেও সমস্যা নাই, যখন হ্যাজ ডান হতো এটা বুঝে নিতে হবে এটা সিঙ্গুলার, এটা মানে সাবজেক্টটা সিঙ্গুলার ছিল, আর এটা যেহেতু হ্যাভ আছে তার মানে ধরে নিতে হবে এটা সাবজেক্টটা হচ্ছে আই বা দে অর্থাৎ পুরাল সাবজেক্ট, আই হ্যাভ ডান করেছি, অর্থটা মানে শুধু এটা অর্থটা কি হবে, করেছি, কারণ কাজ শেষ ফলাফল বাকি, হ্যাভ ডান অর্থটা কি হবে, করেছি, হ্যাভ ডান অর্থ করেছি, হ্যাজ ডান করেছি, হ্যাজ ডান অর্থ কি করেছি, যেটা এটা সিঙ্গুলার, এটা ধরে নিতে হবে কি এটা অবশ্যই সাবজেক্টটা সিঙ্গুলার। হ্যাড প্লেড অর্থটা কি, তাহলে আমি খেলেছিলাম মানে খেলাটা এমনভাবে অর্থ করবেন যাতে এটা অতীত হয়ে মানে কি হয়ে যায়, কাজটা সম্পূর্ণ হয়ে যায়, এমনভাবে অর্থ দিবেন যাতে কাজটা সম্পূর্ণ হয়ে যায়। প্লেড অর্থাৎ খেলে কি খেলা করেছিলাম, তার মানে হচ্ছে কম অতীত, এটা কম অতীত, আর এটা বেশি অতীত, মানে ওরা খেলছিলাম অনেক আগে, তখন হ্যাড প্লেড দিলাম, মানে ফার্স্ট পারফেক্ট করলাম, আর মানে কম অতীত বুঝালাম, আমি আজকে মানে কিছুক্ষণ আগে খেললাম বা গতকালে খেললাম, তাহলে কি দিলাম খেলা করেছিলাম, তাহলে এটা দেখবেন ফিউচার কন্টিনিউয়াসটা দেখবেন ফিউচার পারফেক্ট,
তাহলে এগুলো প্র্যাকটিসগুলো ভালোভাবে দেখবেন, রপ্ত করবেন ভালোভাবে। আগের আমার মেন বিষয়টা ছিল কিন্তু যে আমাদের এই যে এখানে যেটা বুঝলাম, এটা হচ্ছে যে আমরা প্রথম যেটা বুঝলাম, এই ইয়েটা বারবার ভিডিওটা বারবার দেখেন, বারবার বুঝেন। এটা বুঝতেছে, এটা বোঝার পরে আপনারা বাংলা যদি চিনেন এবং রুল যদি কিনা মুখস্থ করেন, তাহলে আপনারা কিন্তু টেন্সটা গঠন করতে পারছেন, টেন্সটা মেক করতে পারতেছেন। তো ফিউচার পারফেক্ট টেন্স একই সাবজেক্ট প্লাস শেল উইল। এরপর দেখেন এখানে অতিরিক্ত যুক্ত হবে হ্যাভ বিন, সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস হ্যাভ বিন প্লাস বি3 প্লাস অবজেক্ট, শেল উইল হ্যাভ বিন বি3 প্লাস অবজেক্ট, শেল উইল হ্যাভ বিন বি3 প্লাস অবজেক্ট, শেল উইল হ্যাভ বিন বি3 প্লাস অবজেক্ট। দেখেন এখানে কাজটা যেমন সে কাজটি শেষ করে থাকবে, তার মানে এখন করবে না, ভবিষ্যতে সে শেষ করে, মানে এই টাইমে সে শেষ করে থাকবে, ভবিষ্যতে সে এই টাইমে শেষ করে থাকবে, ভবিষ্যতে করে থাকবে, বে আছে লাস্টে বে আছে, ভবিষ্যতে করে থাকবে, ভবিষ্যতে সে এই টাইমে কাজটা শেষ করে থাকবে, মানে এটা ভবিষ্যতে করবে। এই কারণে প্রথম কি বলবে, এটা পারফেক্ট, মানে ভবিষ্যৎ, যেহেতু কাজটা ভবিষ্যতে এই টাইমে শেষ করে থাকবে, মানে শেষ করেই থাকবে, শেষ করা মানে এই টাইমে শেষ করা হবে। এই কারণে ভবিষ্যতে যেহেতু কাজটা শেষ করবে এই টাইমে, কাজটা শেষ হবে ভবিষ্যতে, ফলাফলটা বাকি থাকবে। এই কারণে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স হবে। এই কারণে তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে সে কাজটি শেষ করবে, তাহলে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, সে বসলো, তারপর কার বসাতে হবে, তারপর বসাতে হবে আমরা এখানে, তারপর কি বসাতে হবে, শেল বা উল, তাহলে এখানে কি বসাতে হবে, আমি শেল উল বসালাম, আর তাহলে হি বা শি উল বসালাম, তারপরে কি বসাতে হবে, রুল অনুযায়ী বসাবে, তারপর হ্যাভ বিন বসাতে হবে, হ্যাভ বিন বসালাম, আই শেল হ্যাভ বিন, বারবার কোন ফর্ম বসবে, বারবার বি3 ফিনিশ, আই শেল হ্যাভ বিন ফিনিশ বা কমপ্লিট, ফিনিশও বসাতে পারেন বা কমপ্লিট বসাতে পারেন, আই শেল হ্যাভ বিন ফিনিশ বা কমপ্লিট দ্য ওয়ার্ক, তাহলে কাজটি শেষ করা, সে কাজটি শেষ করে থাকবে। এরপরে প্রেজেন্ট ফার্স্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমরা একসাথে শিখবো। এরপরে হচ্ছে আমরা এখান থেকে পরবর্তী ক্লাসে আমরা এটা শিখবো। এখান থেকে যেটুকু পর্যন্ত আলোচনা করা হয়েছে এটুকু পর্যন্ত থাকুক, এরপরে এগুলো শিখবো। তো আমরা এগুলো ফুল আমরা এই যে আপনারা যেটুকু বুঝছেন, এমন না বুঝলে বারবার পিছের থেকে পড়ে আসেন।